এই যে বাবল রিসোতে এত মানুষের সাথে গল্প করি, এই বাবল রিসো তো কয়টা ইয়ার হয়, তার উপর একটা শুটিং করা জিনিস। কিন্তু এর বাইরেও যে বিভিন্ন সময় এত মানুষের সাথে গল্প করি, বেশিরভাগ মানুষের ধারণা যে আমি খুব আনপ্রোডাক্টিভ মানুষ এবং আসলে আমার কোনো কাজকর্ম নাই, সোসাইটিতে আসলে আমার তেমন কোনো প্রয়োজনীয়তা নাই, আমি একটা গার্বেজ প্রকৃতির লোক। আই থিঙ্ক তারা সঠিক কথাই বলে, বাট তারপরেও এই গল্প করতে করতে যেটা হয় যে অনেক অদ্ভুত অদ্ভুত সব ঘটনা দেখা যায়, অদ্ভুত সব মানুষের দেখা পাওয়া যায়। তো এরকম একটা গল্প বলি। আমার বড়াপার সাথে এবার ঈদে ফেসবুকে ছবি দেখতেছিলাম, হঠাৎ করে বড়াপা একটা ছবি দেখা এলো, মানে তার প্রোফাইলেই ছিল যে একটা বাসা, পুরোপুরি কাঠের একটা ঘর, এবং সেটার মানে যে নির্মাণশৈলীটা খুবই অ্যাট্রাকটিভ, এবং সবচেয়ে বড় কথা হলো যে ওই বাসাটার নামই হচ্ছে, ওই ঘরটার নামই হচ্ছে গল্পের ঘর। সো গল্পের ঘর নামটা, যেহেতু নামের প্রতি আমার এক ধরনের ফ্যাসিনেশন আছে, সো নামটাই আমাকে খুব অ্যাট্রাক্ট করলো যে গল্পের ঘর। এবং পরবর্তীতে বরাবর কাছে যখন এই গল্পের ঘর আইডিয়াটা শুনলাম, শুনে মনে হইলো যে এই লোকের সাথে একটা পডকাস্ট করা উচিত। তো এরপর আমি বরাবর মাধ্যমে তাকে খুঁজে বের করলাম, তার ফেসবুকের কিছু লেখাপত্র পড়লাম, জানার চেষ্টা করলাম, এবং দেখলাম যে আসলে গল্পের ঘরের পেছনের যে গল্পের মানুষ, সে নিজে একজন খুব চার্মিং ক্যারেক্টার। সো এই যে ধরেন এত গল্প করি, বইপত্র লিখি, ঘুরি, মানুষ নিয়ে এত ঠাট্টা মস্করা করি, সব কিছুর মূল জিনিসটা আসলে কি? মূল জিনিসটা হচ্ছে জীবনটা যাতে বোরিং না হয়ে যায়, জীবনটা যাতে চার্মফুল থাকে। সো সেই জন্য এই যে এরকম একজন ক্যারেক্টার পাইলাম যে আসলে নিজে চার্ম নিয়ে কাজ করতেছে, চার্মফুল থাকার চেষ্টা করতেছে। সো তার মনোজগৎ বা তার জীবন দর্শন নিয়ে যদি একটা আলাপ করা যেতে পারে, আমার মনে হয় যে বাবল রেশিওর অনেক এপিসোডের মধ্যে এটা একটা মিনিংফুল এপিসোড হওয়ার একটা চান্স আছে। কিন্তু যেহেতু আমি আসলে আজকেই জীবনের প্রথম দেখতেছি, তো একদম অচেনা মানুষের সাথে গল্প করার এটা একটা আলাদা চার্ম আছে। সো যার সাথে এত কথা বলতেছিল নাম হচ্ছে বাদশাহ খালেদ অপু। উনি একজন এন্টারপ্রেনার, এর বাইরে উনি লেখকও, দেখলাম যে ওনার বইও বের হয়েছে। তো যাই হোক, সেটাও হয়তো আলাপে আসবে। সো বাদশাহ খালেদ অপুর সাথে এই যে আজকে বাসবলের সাথে আমার প্রথম দেখা হচ্ছে, এবং প্রথম দেখাতেই আমরা দেখা যাচ্ছে অনেক হালকা ভারী মাঝারি ধরনের অনেক গল্প করবার চেষ্টা করব। সো এই জন্য এই পুরো আলাপটার যে টাইটেল, এই টাইটেলটা ঠিক করছি হচ্ছে গল্পের ঘর এবং চার্মিংনেস। দেখা যাক যে এই গল্প থেকে কতটা চার্ম আহরণ করা যাইতে পারে। সো বাদশা ভাই, প্রথমে আপনার ওই গল্পের ঘরের কথাই বলি, যে এই যে এই গল্পের ঘর, এই জিনিসটা যেহেতু আপনি লেখালেখিও করেন, এই গল্পের ঘরটাকে যদি মনে করেন যে আমরা এই গল্পের ঘরে, যেহেতু এখানে আমার কাছে ছবি দেখানোর উপায় নাই, আপনি এমনভাবে গল্পের ঘরের ব্যাপারটা বলেন যাতে লোকজন জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনার পডকাস্ট চ্যানেলে আপনি খুঁজতে খুঁজতে আমাকে খুঁজে পেয়ে গেছেন। আর আমার আজকের এই শোয়ের ট্যাগলাইন কি? চার্মিংনেস, গল্পের ঘর এবং চার্মিংনেস। চার্মিংনেসে যে আমাকে আপনি সিলেক্ট করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। গল্পের ঘরের গল্পটা হচ্ছে, এর পেছনে ছোট ছোট কয়েকটা স্টোরি আছে। প্রথম স্টোরি হচ্ছে আমার কোনো গ্রামের বাড়ি নাই। যদিও বলবে যে আপনি নারায়ণগঞ্জে থাকেন, এটাও তো একটা মফস্বল। আসলে নারায়ণগঞ্জ মফস্বল না, নারায়ণগঞ্জ তো অনেক পুরনো, অনেক বাণিজ্যিক শহর, প্রাচ্যের ডান্ডি না কি জানি বলতো। হ্যাঁ, প্রাচ্যের ডান্ডি। হ্যাঁ। তো নারায়ণগঞ্জের যে বিষয়টা হচ্ছে, আমার কাছে একটা জিনিস মিসিং লাগতো, যে মানুষ ঈদের ছুটিতে যে বাড়িতে যায়, এটা দারুণ মজার একটা ব্যাপার। আমার কোনো গ্রামের বাড়ি নাই, আর গ্রামের বাড়ি না থাকার কারণে এই গ্রামের বাড়ির মজাটা আমি কখনো পেতাম না। তো প্রফেশনালি আমি একজন বিজনেসম্যান, আমার একটা ইন্ডাস্ট্রি আছে নরসিংদীতে, এটা গ্রাম সাইডের একটা এলাকা। তো এখানে কিছু ফাঁকা জমিতে আমি প্রথম চিন্তা করলাম যে একটা গ্রামের বাড়ির মতো কিছু একটা বানাই। তো চিন্তা তো অনেকদিন চিন্তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমার এই আপনার এই এক্সটেরিয়র ইন্টেরিয়র নিয়ে কিছু কিছু কাজ আমার নিজেরও করতে ভালো লাগে। আমি আগে গল্পের ঘরের নামের কথাটা বলি। তো এই বিষয়টা নিয়ে আমার বড় এক ছেলে এক মেয়ে জমজ, তারপরে ছোট একটা ছেলে। আপনারও জমজ বাচ্চা? হ্যাঁ, এক ছেলে এক, আমারও জমজ মেয়ে, এটা আমি ওটা জানতাম না। তো একদিন আমি আমার বাচ্চাদের সাথে গল্প করতেছিলাম যে আমরা এরকম একটা গ্রামের বাড়ি বানাই, এরকম একটা ঘর বানাবো, তো কি নাম দেওয়া যায় বলো তো? তো আমার মেয়ে বললো কি, বাবা ওই ঘরের মধ্যে আমরা কি করবো? তো আমরা বললাম এখানে যারা আসবে বা আমরা যারা যাবো, আমরা ওখানে বসে গল্প করবো। তো ঘরটার কি নাম দেওয়া যায়? আমার মেয়ে নাম দিল, আমার মেয়ের নাম জোহানা, ও নাম দিল গল্পের ঘর। আমরা ওখানে বসে গল্প করবো, যেহেতু এটার নাম গল্পের ঘর। তো কোভিডের সময় যখন আমাদের অনেক কিছু, সব কিছুই তো বন্ধ হয়ে গেল, আমাদের ফ্যাক্টরিও বন্ধ হয়ে গেল। আমার ফ্যাক্টরির ছেলেপেলে যারা ছিল, এদেরকে বেসিক্যালি আমি ছাঁটাই করি না, ওরা ছিল আমার ফ্যাক্টরিতে। তা আমরা এই ফাঁকা জায়গাগুলোতে কাজ করা শুরু করলাম, চাষবাস শুরু করলাম, তারপরে ঘর বানানো শুরু করলাম। ম্যাক্সিমাম বেশিরভাগই হচ্ছে আপনার
সব ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আসলে আমাদের ঘরটা বানানো। যে কাঠ দিয়ে আমি ঘরটা বানিয়েছি এই কাঠগুলো হচ্ছে চিটাগংয়ের শিপইয়ার্ড থেকে ডেকিং বোর্ড। এটা আমি একটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে নিয়ে আসছিলাম কিনে। তো এটা টেক্সচারটা তো ভালো লাগছিল, তো ওইটা দিয়ে প্রথমে ঘর বানালাম। তো লোকজন বললো যে স্যার এসি টেসি লাগায় একদম খুব সুন্দর করে ফেলি। তা আমি বললাম না, এসিও হবে না, যা হবে সব কিছু ন্যাচারাল হবে। সেই পুরোনো দিনের জানালা, আপনার মনে আছে এরকম কালো সুইচ ছিল আগে এক সময়, এই সুইচ অনেক খুঁজে বের করলাম আমার রুমের মধ্যে, ওই সুইচগুলো লাগানো। তারপরে হচ্ছে ধরেন তারপরে ওই বাচ্চারা যখন আসলো আমি ওদেরকে পুরোনো জিনিসগুলোর সাথে ইন্ট্রোডিউস করানোর আসলে চেষ্টা করলাম। ওই মুরগির পলো, তারপর মাছ ধরার চাই। দেখা গেছে বাচ্চারা বেড়াতে আসলে আমি ছোট্ট একটা ওই ডুলা বলে না, গ্রামে বেত দিয়ে বাঁশ দিয়ে বানানো ডুলার মধ্যে কিছু চকলেট দিয়ে রাখি। তো সব পুরোনো জিনিস আপনার আমাদের বাংলাদেশের হারিয়ে যাওয়া জিনিসগুলো একটু 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 করে গোছালাম। তো গ্রামের বাড়ির একটা ফ্লেভার দিতে গিয়ে বেসিক্যালি আমার এই ঘরটা বানানো। আমি নিজে তো গ্রামের বাড়ি মিস করতাম, আর আমার ওয়ার্ক প্লেসের সাথে হতে যেটা সুবিধা হচ্ছে আমি প্রতিদিন কিছু সময় ওখানে কাটাতে পারি। আমার ফ্রেন্ডরা যায়, আমার ফ্যামিলির লোকজন যায়, তো যে ভাল লাগে, খোলামেলা জায়গা আছে। আর আরেকটা মজা হচ্ছে বাচ্চারা খুব মজা পায় এই জন্য, মানে আমি ওখানে চাষবাস যেটাই করি, আমার মেয়ে প্রচুর খাবার নষ্ট করে। তো ওকে আমি বলতাম যে একটা খাবার বানাতে যে কি কষ্ট করতে হয় এটা তুমি কোনোদিন দেখো নাই। তো ওখানে যখন আমি চাষবাস করি আমার বাচ্চারা তাদের ফ্রেন্ডদের নিয়ে যখন যায় আমি ওদেরকে মাঠে ছেড়ে দেয় যে ওখান থেকে তুমি ওই সবজিটা নিয়ে আসো, ওখান থেকে আরেকটা কিছু নিয়ে আসো, শাক তুলে নিয়ে আসো। তা বাচ্চারা জিনিসগুলো হাতে কলমে দেখার বিষয়টা কিন্তু নাই, ঢাকায় তো দেখাতে পারার প্রশ্নই আসে না। তো এই জিনিসগুলো মোটামুটি ধরে রাখার জন্যই আমার এই টোটাল ক্রিয়েশনটা করা আর কি। আচ্ছা, আপনার এই বর্ণনা থেকে যদি কেউ এটাকে হুমায়ুন আহমেদের নুহাসপল্লী টাইপ মনে করা শুরু করে, অথবা হুমায়ুন আহমেদের নাটকগুলোতে দেখা যায় যে এরকম ধনীর এরকম একটা গ্রামের দিকে একটা রেস্ট হাউস থাকে, সো তাদের এই মনে হওয়াটা কি ঠিক আছে, নাকি নুহাসপল্লী বা হুমায়ুন আহমেদের নাটকের ওই গল্পগুলার ক্যারেক্টার চাইতে এটা একটু আলাদা কিছু? না, স্যারের বিষয়টা তো টোটালি আলাদা। উনি তো একটা আসলে ওনার স্বপ্নের একটা জগৎ ওখানে তৈরি করেছিলেন, তার ক্যাপাসিটিও অনেক বেশি ছিল। আমি সীমিত সামর্থ্যের মানুষ, এবং আমার সীমিত সামর্থ্যের মধ্যে আমার এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আসলে আমার এই জায়গাটা সাজানো। যেমন আপনি যদি কখনো যান দেখতে পাবেন আমার ফুল গাছগুলো সব গাছের টায়ারের মধ্যে লাগানো, যত পুরোনো টায়ার ছিল ছোট ছোট করে লাইটিং করে কিছু প্ল্যান্টেশন করা ওইখানে। তো ফাইনালি এরকম হয়েছিল যে আমার যে টায়ারের যে সেটটা হচ্ছে 4টা না 5টা টায়ার শর্ট পড়ছিল, পরে আমি আমার ফ্রেন্ডদের গাড়িতে যা টায়ার পেতাম নিয়ে চলে আসতাম, এনে পরে এই সেটটা কমপ্লিট করেছিলাম। তারপরে ধরেন আমি একটা বেসিন বানিয়েছি পাতিল দিয়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার ওয়াশরুম এরিয়াটা খুব সুন্দর, আমার একটা ওপেন শাওয়ার নেওয়ার জায়গা আছে ওইখানে। ওই মেল ওয়াশরুম আর ফিমেল ওয়াশরুমের ছবিটা হিমু আর রূপাকে দিয়ে করা। তো অনেকেই বলে যে হিমু আর রূপার এত সুন্দর ব্যবহার মনে বাংলাদেশ আর কেউ কোনোদিন করে নাই। তো আসলে হুমায়ুন স্যারের নুহাসপল্লীর কনসেপ্ট অনেক বড়। হ্যাঁ, মানে সেটা তো মানে তার জায়গা থেকে সেটা ঠিক আছে। আমি মনে করেন আমি বলছি মানে বেসিক আইডিয়ার জায়গা থেকে, বেসিক আইডিয়ার জায়গা থেকে আমি আমার প্ল্যান যেটা বলি, মানুষ আস্তে আস্তে শহরের দিকে ধাবিত হয়, আমি আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি। আমার আসলে একটু খোলামেলা পরিবেশ, এটা সবারই ভালো লাগে, এটা আমার একা না, সবার ভালো লাগে। যেহেতু আমার কাজের জায়গা ওইদিকে, আমি আস্তে আস্তে একসময় ওখানে সেটেল হয়ে যাব। আমি একটু খোলামেলা জায়গা নিয়ে থাকবো। তো ধরেন ওই থাকার প্রক্রিয়াটার শুরুটা এটা। আচ্ছা আচ্ছা, ওকে। সো এই করতেছিলাম কি বলে, মিঠুন চক্রবর্তীর একটা মানে রিমেক সিনেমা আছে, এটা সম্ভবত হিন্দি বা তামিল কোনো একটা থেকেই করছে, রে হালুয়া নাম। সো এখানে হচ্ছে সে বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকে, কিন্তু সে থাকে হচ্ছে গ্রামে। সো আপনার এই মানে এই যে স্বপ্ন, এই স্বপ্নটাকে তাহলে আসলে ওই মিঠুন চক্রবর্তী সিনেমার ওইটার সাথে বলা যেতে পারে। আমি তো আসলে মুভিটা দেখি নাই, তবে আমার কথাটা অনেকটা ওরকমই। হ্যাঁ, যে আমি আস্তে আস্তে আসলে মানে ধরেন আমার বাচ্চারও একসময় বড় হয়ে যাবে, আমার বড় দুইটা ক্লাস 4-এ পড়ে, আর ছোটটা একদমই ছোট, 6 মাস হয় না এখনো। তো এরা তো একসময় ওদের জীবন নিয়ে ব্যস্তই হবে। আর ওই অ্যাপার্টমেন্ট কনসেপ্ট আমার পছন্দ না। আমার কাছে মনে হয় দিস ইজ ওয়ান কাইন্ড অফ জেলখানা অথবা চিড়িয়াখানা। মানে আমি কোথায় বেড়াতে যাবো, ড্রয়িং রুম থেকে ডাইনিং রুম, ডাইনিং রুম থেকে বেডরুম, তারপরে সর্বোচ্চ আকাশ দেখতে গেলে বারান্দা। আমি আমার দৃষ্টিসীমা অনেক বড়, আমার কাছে প্রচন্ড বাধাগ্রস্ত লাগে এই খাঁচা কনসেপ্টটা, ভালো লাগে না। তো যেহেতু ভালো লাগে না এবং আমার প্ল্যান হচ্ছে আস্তে আস্তে আমি গ্রামের দিকে সেটেল হব, তো এটারও একটা অংশ বিশেষ শুরু করা আর কি। শেষ পর্যন্ত যেটা হয় যে গ্রামে গিয়ে তো আসলে 5-10 দিন 1 মাস থাকার পরই আর ওই সেই চার্মটা কাজ করে না। সো নাগরিক জীবনের একটা চার্ম তো আমরা মিস করা শুরু করি। অবশ্য আপনি তো ঢাকায় আসলে ওইভাবে কখনো থাকেন, আগে থেকে নারায়ণগঞ্জে বোধহয় থাকতেন। হ্যাঁ, আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি নারায়ণগঞ্জে আছি, একেবারে দিয়ে আছি। ওকে, সো
নারায়ণগঞ্জ যত আসলে খুব ব্যস্ত এলাকা, খুব ব্যস্ত এলাকা, হ্যাঁ। সো নারায়ণগঞ্জ যে কে আসলে আমরা ঢাকার এই নাগরিক জীবনের সাথে কম্পারেবল করতে পারি, নাকি ওইটা আসলে একটা মফস্বলের মধ্যেই ব্যস্ত? মফস্বলের মধ্যে ব্যস্ত না, আসলে নারায়ণগঞ্জ তো বিজনেস হাব, সেই ব্রিটিশ আমল থেকে নারায়ণগঞ্জ বিজনেস হাব ছিল। নারায়ণগঞ্জের পাটকল ছিল, তারপর সুতার ব্যবসা, কাপড়ের ব্যবসা, এখন গার্মেন্টসের বিজনেস। তারপর ধরেন ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব কিন্তু এখন অনেক কম। আমরা নারায়ণগঞ্জ থেকে মতিঝিল কিন্তু 25 মিনিটে চলে আসি এখন, যেটা আপনি উত্তরা থেকে মতিঝিল যেতে বেশি সময় লাগে। হ্যাঁ হ্যাঁ। তবে নাগরিক সুযোগ সুবিধা নারায়ণগঞ্জে সব কিছুই আছে। নারায়ণগঞ্জে যে মজাটা আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের আন্তরিকতাটা আছে। আমরা নারায়ণগঞ্জে সবাইকে চিনি। ছোট শহর, আমাদের 7টা হাই স্কুল ছিল, আমাদের ব্যাচের 7টা হাই স্কুলের সব ছেলেকে আমরা চিনি। এটার মধ্যে একটা মজা আছে আমাদের মধ্যে। এখনো ধরেন ওই শহরের টেস্ট, ঢাকার টেস্ট কিন্তু সবই, আপনি সব কিছু পাবেন নারায়ণগঞ্জে, কিন্তু ওই যে প্রাচীন একটা পঞ্চায়েত প্রথা অথবা নিজেদের মধ্যে একটা আন্তরিকতা, একটা আত্মীয়তা, এটা মেনটেন করে যাওয়া, এই জিনিসটা নারায়ণগঞ্জে এখনো আছে। আমরা জিনিসটা খুব এনজয় করি। এটা আমি ঢাকায় তো আবার কাজের জন্য বা বন্ধু বান্ধবের সূত্রে আসাই হয়। আমি দেখি ঢাকায় এটা প্রচণ্ডভাবে মিসিং। এক ফ্ল্যাটের লোক আরেক ফ্ল্যাটের মানুষকে চেনে না। আমরা কিন্তু সবাইকে চিনি। হ্যাঁ, কারণ আপনারা তো ছোট থেকে একসাথে বড় হয়েছে। হ্যাঁ, একসাথে বড় হয়েছে। কিন্তু আমার পাশের বাসার যে ভাড়া আসছে, সে তো আসলে এখানে ভাড়া থাকে, অথবা সে পরবর্তীতে ওখানে ফ্ল্যাট কিনছে। তো আমরা তো জীবনের বড় অংশ আলাদাই ছিলাম। হ্যাঁ, আলাদাই ছিলাম। তো যখন আসলে আমরা দরজা বন্ধ করে ফেলি, ওই দরজাটা তো আসলে হয় সেটা মানিকগঞ্জ আর লক্ষ্মীপুরের দূরত্ব হয়ে যায়। তো এটা খুব স্বাভাবিক না? সো এই যে আপনার কাছে এটাকে খাঁচা মনে হয়, তো এই যে খাঁচা যেটা, এইখানে আসলে আপনার মনে করেন সুযোগটা ছিল বলে হয়তো আপনি এইটা করতে পারতেছেন। কিন্তু যে হচ্ছে চাকরি করে, যে দেখা যাচ্ছে যে এই বসুন্ধরা কমপ্লেক্সে চাকরি করে, সে এই খাঁচাই তো বোধহয় করবে, মানে সেই খাঁচার মধ্যে থেকে সে আসলে চার্মটা কিভাবে বোধ করবে? তার জন্য চার্মের উপায় কি? আসলে মানুষ তো স্বপ্ন বিলাসী। আমার মনে হয় ইদানিং মানুষ স্বপ্ন দেখতে ভুলে গেছে। সে সর্বোচ্চ চিন্তা করে উপরের দিকে তাকালে ছাদ দেখা যায়, এর বাইরে যে আকাশ দেখা যায়। এই স্বপ্নের সীমাবদ্ধ হয়ে গেছে, সীমাবদ্ধতায় চলে আসছি আমরা, আমিও আপনিও। এটা আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনধারা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সবকিছু মিলে মানুষকে আসলে জিপ করে ফেলছে। ছোট ছোট ওই যে চিপসের মতো হয়ে গেছে আমাদের চিন্তাধারা। সবসময় হয়তো সবার পক্ষে সুযোগ হয় না, সবার পক্ষে সম্ভব হয় না। আবার আমি বিশ্বাস করি অসম্ভব না। স্বপ্ন দেখতে হবে, দৃষ্টি দূরে ছাড়তে হবে। আচ্ছা, এই ধরনের কথাগুলো যখন আসলে বলে, তখন যেটা হয় যে লোকজন, মানে ইদানিং একটা মানে এলিট একটা শ্রেণী তৈরি হয়েছে, তারা আবার এটা একটা কাউন্টার ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যে উনি এই কথাগুলো বলতেছে হচ্ছে নিজে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা বা সম্পদশালী হওয়ার পরে, কিন্তু যে হচ্ছে মাসে 20,000 টাকা বা 30,000 টাকায় চলে, সে তার এই কথায় ভুললে তার জীবনে খারাপই আছে। সো আপনি এই যে কাউন্টার ন্যারেটিভ, এটা হচ্ছে আপনি নিজেও কখনো শুনছেন, তো এটার ব্যাপারে আপনার কোনো বক্তব্য? এই ব্যাপারে বক্তব্যটা হচ্ছে কি, আমরা ওই যে একটা গতানুগতিক ধারায় চলে অভ্যস্ত হয়ে গেছি। এর বাইরে যাওয়া যে যায়, অথবা যারা গিয়েছে তারা সবাই যে সাকসেসফুল হয়েছে তা কিন্তু না। কিন্তু ওই যে আমরা প্রচণ্ডভাবে অভ্যস্ত হয়ে গেছি যে একটা ট্র্যাক, এই ট্র্যাকেই আমাদের চলে জীবনের শেষ পর্যন্ত চলে যাইতে হবে। ট্র্যাকের বাইরেও যে গিয়ে কিছু করা যায়, এই ক্ষেত্রে আমি ধরেন ওই এক্সাম্পল দিলে এরকম অনেক বড় পয়সাওয়ালা মানুষের এক্সাম্পলই দিতে হয়। আমি প্রচণ্ড পছন্দ করি এক ভদ্রলোককে, সেদিন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, সুফি মিজানুর রহমান, পিএইচপি গ্রুপের মালিক। 120 টাকা না 22 টাকা বেতন থেকে শুরু করেছিলেন, হাজার কোটি টাকার মালিক। আপনি তার কথাগুলো শুনলেও দেখবেন যে আসলে স্বপ্ন দেখতে হবে। তো আপনি যদি স্বপ্নই না দেখেন, যে স্বপ্ন বাস্তবায়ন হবে না, এই জন্য স্বপ্ন দেখবো না, বাস্তবায়ন তো হইতেও পারে। 100 জনের মধ্যে 5 জনেরও তো হবে। এখন আমি যদি চিন্তা করি যে না, স্বপ্নই দেখবো না, তাহলে তো বাস্তবায়নের প্রশ্নই আসে না। কাউন্টার দিলে তো প্রত্যেকটা কথারই কাউন্টার দেওয়া যায় নাকি? এই যে যেটাকে লোকজন আসলে স্বপ্ন মনে করা শুরু করে, ওইটার ব্যাপারে আসলে পর্যাপ্ত এফোর্ট দেয় না বলে স্বপ্ন দেখার একটা ভয় কাজ করে বলে আপনার মনে হয়? এখন স্বপ্ন তো ভাই এক একজনের এক এক রকম, মানে যার যে স্বপ্নই থাকুক, আমার স্বপ্ন আমি পৃথিবীর সেরা রাইটারদের একজন হব, আপনার স্বপ্ন আপনি অনেক বড় ইন্ডাস্ট্রি দিবেন, যার যেটা স্বপ্ন হোক, যেটাই হোক, এই স্বপ্নে অ্যাচিভ করার জন্য তো অমানসিক পরিমাণ, হ্যাঁ ডেফিনেটলি এফোর্ট এবং ডেডিকেশনের বিকল্প কিছু নাই। হ্যাঁ, মানে প্রথম হচ্ছে ডেডিকেশন থাকতে হবে। আমি সারাদিন এফোর্ট দিয়ে গেলাম, আমার ডেডিকেশন নাই, কাজ হবে না। দুইটাই থাকতে হবে, এফোর্টও থাকতে হবে, ডেডিকেশনও থাকতে হবে, মায়া থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, মন থেকে বিষয়টার দিকে যাইতে হবে।
তো আলটিমেটলি তো আমার মনে হয় যে মানুষ এই যে অমানসিক এফোর্ট যেটা সেইটা দেওয়ার মতো দম থাকে না বলেই তো আসলে শেষ পর্যন্ত স্বপ্ন দেখে না নাকি, কিন্তু এই জিনিসটা তো শেষ আমার মনে হয় ইচ্ছা থাকলে দম চলে আসে। ইচ্ছা যদি থাকে, মানে দুর্বিনীত ইচ্ছা যদি থাকে, অ্যাচিভ করার যে মনের ভিতরে যদি মনোবল থাকে তাহলে এফোর্ট চলে আসে। কারণ আমি প্রথমে যদি দুর্বল হয়ে যাই, পারবো কি পারবো না, তাহলে তো। আচ্ছা, তো আপনার ফেসবুকে আমি আপনার কিছু লেখা পড়লাম, দেখলাম যে আপনি হচ্ছে মোরগ নিয়ে আপনার একটা বেশ বড় আর্টিকেল ছিল এবং মোরগের নাম সম্ভবত শাকিব খান বা এই টাইপ কিছু একটা রাখছিলেন। সো এটা তো মনে হয় যে নায়ক শাকিব খান, ওনার থেকেই তো এই মোরগের শাকিব খানের বিষয়। মোরগের গল্পটা বলতে গেলে আরেকটু পেছনের দিকে যাইতে হয়। আমার সাবেক ড্রাইভার, এখনো আমার মালিক, ওর নাম হচ্ছে মোফাজ্জল। তো আমি মোফাজ্জলকে নিয়ে বেশ অনেকদিন লিখি না, গত 2-2.5 বছর লিখি না। একসময় আমার লেখার খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল এবং মোটামুটি বেশ জনপ্রিয়। ওর নিয়ে বইমেলায় গেলে মানুষ আমার সাথে ছবি তুলতো না, ওর সাথে ছবি তুলতো, এরকম ছিল অবস্থা। তো মোফাজ্জল আমার সাথে অনেক বছর, প্রায় 20 বছর আছে। ও একসময় আমার গাড়ি চালাতো। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, প্রথম যেদিন আমার কাছে ইন্টারভিউ দিতে আসে, তো আমি ওর কাছে জানতে চাইছিলাম যে তুমি কি চালাও, কি চালাইছো? তো বললো স্যার আমি নিটিং মেশিন চালাইছি। তো বললাম তুমি নিটিং মেশিন চালায় গাড়ি চালাইতে আসলা কেমনে? তো বললো যে স্যার আমি কয়েকদিন স্কুটার চালাইছি, আমার খুব শখ, আমি একদিন ড্রাইভার হবো। আমার কাছে ওর সাথে কথা বলে ভালো লাগলো। সুসুং দুর্গাপুরের বাড়ি, নেত্রকোনায়। তো আমার জীবনের প্রথম গাড়ি ছিল সেটা, সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনছিলাম। ওইটা ভেঙে চুড়েই বেসিক্যালি ও গাড়ি চালানো শিখছে। তো ওর সাথে আমার অনেক ইন্টারেস্টিং গাড়ি। ও আসলে বেসিক্যালি আমার ড্রাইভার ছিল, ওরা আমাকে রান্না করে দিত। আমি যখন ধরেন আমার ফ্যাক্টরি যখন প্রথম থেকে খুব স্ট্রাগলিং টাইম, লোকজন ছিল না, মোফাজ্জল আর আমি নারায়ণগঞ্জ থেকে গিয়ে গিয়ে কনস্ট্রাকশন কাজ করাতাম। ও মাটির একটা চুলায় রান্না করতো। তো জিজ্ঞেস করতাম মোফাজ্জল আজকে কী রান্না? তো আসলে ও কী রান্না করতে চাচ্ছিল ও নিজেই জানে না, হয়তো সব কিছু মিলে কিছু একটা হয়েছে, বলতো স্যার এটা চাইনিজ। তো আমরা চাইনিজ খেতাম। তো এরকম অনেক গল্প ওর সাথে আছে। তো এরকম ও কিছুদিন থাকার পরে, বেশ কয়েক বছর পরে হঠাৎ ও আমাকে এসে বলতেছে যে আমি আর চাকরি বাকরি করবো না, আমার আর কিছুদিন আমি ছুটি দেন। তো কতদিন ছুটি? যে স্যার আমাকে 3 মাস ছুটি দেন। কারণ কি? বললো যে আমার মন ভালো লাগে না, মানে শরীর খারাপ, অন্য কিছু না, ওর মন ভালো লাগে না। তা আমার কিছু টাকা দেন, আমি গ্রামে চলে যাই, 3-4 মাস পরে আবার আসবো। তা আমি ওর কিছু পয়সা দিলাম, ও চলে গেল। তো সেই আশা আর ও আসলো না। 1.5 বছর পর একটা বড় সাইজের মোরগ নিয়ে আমার সাথে দেখা করতে আসলো। তা আসার পরেও আমাকে বললো যে, তারা বললাম যে এতদিন কই ছিলি তুই? তো অনেক গল্প টল্প বললো যে আপনার জন্য আমি 10টা মোরগ পালছিলাম, 3টা চিলে খায় ফেলছে, 2টা গাছের ডাল পরে মরে গেছে, 2টা হারায় গেছে। তো লাস্ট যে মোরগটা আছে চিন্তা করলাম এটা না বা মরে গেলে তার আপনার কাছে আমি কি নিয়ে যাবো? তো এই মোরগটা আমি আপনার জন্য নিয়ে আসছি, আমি আবার আপনার এখানে দাখিল হইলাম। তো তখন ওরা আমি ড্রাইভার থেকে মালি নিলাম যে তুই 2 বছর মালির কাজ করবি, এটা তো শাস্তি যে তুই আমার 3 মাসের কথা বলে চলে গিয়ে 1.5 বছর পরে আসছস। তো মোরগটা আসলে খুব সুন্দর একটা মোরগ ছিল, আর নায়ক সাকিব খান অনেক সুন্দর, ওই থেকে মোরগের নাম ছিল আর কি সাকিব খান। তো ও আমার ফার্ম হাউসে ওখানে থাকতো। কিন্তু এই আমরা যেহেতু ইউটিউবে এই শোটা করতেছি, এই যে মোরগকে শাকিব খান থেকে অনুপ্রাণিত হওয়ার কারণে যেটা শাকিব খান অনেক ফ্যান দেখে তো আপনার প্রতি রুষ্ট হয়ে দেখা যাচ্ছে অনেক অ্যাগ্রেসিভ কথাবার্তা বলতে পারে, তো সেই ভয়ে কি আপনার নাই? না, আমার ভয় না। আমি যদি বাঘ পালতাম, বাঘের নাম সাকিব খান রাখতাম, যে সুন্দর একটা বাঘ। আমি সৌন্দর্যের দিক থেকে মোরগের নাম সাকিব খান দিয়েছিলাম। আমি তাকে হেও করে বা দুষ্টামি করে ওইরকম টাইপ থেকে দেয় না। আমার মোরগটাও খুব সুন্দর, মোরগ সমাজের সাকিব খান সে, তো সে থেকে তার নাম ছিল আর কি সাকিব খান। আচ্ছা, তো এই মোফাজ্জলের ব্যাপারে বলেন, মানে মোফাজ্জলের কে নিয়ে এত যে লিখতেন, মানে মোফাজ্জলকে ক্যারেক্টারাইজমেন্ট কি ছিল যেটার কারণে এটা পাইলেন? মোফাজ্জল বেসিক্যালি আমার সাথে থাকতো, ও খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। ওর সবচেয়ে মজার কথা ছিল গাড়ি চালাতো কোনো রাস্তা চিন্তা, ওকে আবার ডানে যা বামে যা বলে দিতে হতো, মানে আমি হেল্পার, ও ড্রাইভার। তো দেখা গেছে আমি নরসিংদী যাচ্ছি বা কোথাও যাচ্ছি, আমি ঘুমাই গেছি, আমি ডেস্টিনেশন থেকে 10 কিলোমিটার গাড়ি সোজা চালায় চলে গেছে। তো আমি ঘুম থেকে জায়গা বলতাম কি ব্যাপার? ও বলতো আপনি তো আমার বলেন নাই যে ডানে যান। তো আমি মজা পাইতাম বেসিক্যালি, ও একটা খুবই মজার ক্যারেক্টার। তো অনেক বছরও আমার কাছে বলতে গেলেও আমার এখানে এখনো আছে, চাকরি করে। ও আসলে বেসিক্যালি কি করে ও নিজেও জানে না, ওর স্পেসিফিক ডিউটিটা কি ও নিজেও জানে না, ও সবই করে, সব কাজই করে। ও আছে, ওর ক্যারেক্টারটা ইন্টারেস্টিং থাকার কারণে হচ্ছে ওকে নিয়ে আমি লিখতাম। ও মজার মজার ঘটনা রাস্তার মধ্যে ওরে নিয়ে হতো। তো আর আমি তো বেসিক্যালি গাড়িতে বসে লিখতাম, তো আমি কন্টেন্ট পেয়ে যেতাম ওর কাছ থেকে লেখার। তো আস্তে আস্তে মোফাজ্জল ব্যাপক জনপ্রিয় হয়ে গেছিল আর কি লিখতে লিখতে, আর আমি ওকে পছন্দ করি ওর ইন্টারেস্টিং ক্যারেক্টারের জন্যই। আচ্ছা, এখন এই পয়েন্টটা যদি মানে আমাদের তথাকথিত প্রোগ্রেসিভ গ্রুপের একটা অংশ শুনে,
তাহলে বলবে যে এই যে আপনি মোফাজ্জলের এই সহজ সরল জীবনযাপনের কাহিনী লেখা শুরু করতেছেন, তাকে কিঞ্চিত তো রঙ্গরসিকতাও করেন, সেটাকে যদি তারা এক্সপ্লয়েট হিসেবে দেখে যে আপনি তো আসলে তার সরলতাকে এক্সপ্লয়েট করতেছেন, দেখতেই পারে। এই ব্যাপারে আপনার কোনো আছে কাউন্টার বক্তব্য আছে? আসলে আমি কখনো ওকে ছোট করে বা হেও করে কিছু লিখেছি বলে আমার মনে পড়ে। ওর ক্যারেক্টারটাই এত ইন্টারেস্টিং, মানে আপনি হয়তো মোফাজ্জল সিরিজের কিছু লেখা পড়লে হয়তো বুঝতে পারতেন। আর আমার সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার যারা গুটি কয়েক হাতে গোনা কিছু পাঠক আছে, এরা মোফাজ্জল ওদের কাছে ব্যাপক জনপ্রিয়। এখানে কখনোই আমি মোফাজ্জলকে ছোট করে বা হেও করে কিছু লিখি নাই। বাট আমার যতদূর মনে হচ্ছে সেটা একটা কমেডি ক্যারেক্টার। সো আমাদের মানে কমেডি ক্যারেক্টারগুলোর প্রতি তো আসলে আমাদের এক ধরনের ফানি দৃষ্টিভঙ্গি থাকে। যেমন আমরা তো কি বলে জনি লিভারকে তো আমরা ওই সিরিয়াস ক্যারেক্টার হিসেবে দেখবো না। না, এখানে ধরেন মোফাজ্জলের বিষয়টা হচ্ছে কি, ও একসময় মঞ্চনাটক করতো, ওর ক্যারেক্টারটা যেরকম আমি ঠিক ওরকম ভাবেই সাজিয়ে গেছি, আমি ওই জিনিসটাই উপস্থাপন করেছি এখানে। এখন আমি জনি লিভারকে যদি অমিতাভ বচ্চনের জায়গায় বসাই, এটা কোনোদিনও মানাবে না। তো ফানি ক্যারেক্টারটাকে ধরেন ওই যে একটুখানি হেও করে বা একটুখানি রঙ্গরসিকতার দৃষ্টিতে দেখে মানুষ যদি ছোট করে ফেলে, ওই জায়গাটাতে আমার আসলে আমি বলবো দুর্বলতা, এটা তাদের দুর্বলতা, এর করার কোনো সুযোগ নাই। যার ক্যারেক্টার যেমন আমি সেভাবে সাজিয়ে গেছি। আপনার পয়েন্ট আমি বুঝছি, মানে আপনার পয়েন্ট আমি যখন আমি নিজে যেহেতু রাইটার, আপনার পয়েন্ট না বোঝার তো আমার কিছু নাই। কিন্তু মানে এই অনলাইন কমিউনিটিতে এই ধরনের কিছুই মানে অতি প্রগতিশীল, অতি লিবারেল একটা গ্রুপ আছে যারা সবকিছুর মধ্যে কোথায় যেন রেসিজম আবিষ্কার করে, কোথায় যেন এক্সপ্লয়টেশন আবিষ্কার করে। ফলে এই এক ধরনের এলিটের জায়গা থেকে মানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে যে তারা সবকিছুতে হচ্ছে তাদের ধর্মীয় অথবা বিভিন্ন অনুভূতি আঘাত হয়, আর একটা হচ্ছে সবকিছুর মধ্যে হয় তারা এই রেসিজম আবিষ্কার করে, অথবা হচ্ছে সেখানে কোনো সেক্সিস্ট পয়েন্ট আবিষ্কার করে যে নারীর প্রতি অবমাননা করা হয়েছে, এই ধরনের কোনো কিছু করার কারণে মানে আপনি নিজে যেহেতু রাইটার, এই যে দ্বিপাক্ষিক এত সেন্সরশিপের মধ্যে আসলে যখন লেখালেখি করেন, এই দ্বিপাক্ষিক চাপের মধ্যে লেখালেখি করা আসলে কোনো সম্ভব হয়? মানে আমি এই জিনিসটাকে একদম অল্প কথায় একটা ব্যাখ্যা করি, খুব ছোট কথায়। কি যায় আসে, কি যায় আসে কে কি বললো না বললো, তাতে কি যায় আসে? আমি তো জানি আমি কি করছি। বেসিক কিছু জায়গা থেকে যদি আমি ঠিক থাকি, আমি দেশের বিরুদ্ধে কিছু না বলি, আমি ধর্মকে অন্য ধর্মকে ছোট করে কিছু না বলি, আমি মোফাজ্জলকে নিয়ে কি লিখলাম, আমি কবিতার কোন লাইনে কি বানালাম, তাতে কে কি সমালোচনা করলো, কি যায় আসে? এখন ধরেন আমি তো কাপড়ের ব্যবসা করি, আমাদের গার্মেন্টসে কিছু সার্টিফিকেশন লাগে, SGS ইন্সপেকশন হয়, তারপরে আমরা এক্সপোর্ট করি। কবিতার SGS ইন্সপেকশন যে করতে বসছে, তাকে সার্টিফিকেট দেওয়ার অথরিটিকে দিছে কেউ জানে, কিন্তু সে নিজে নিজেই হয়ে গেছে সুশীল সমাজের প্রতিনিধি। আমার তাদের জন্য একটা কথাই আছে, কি যায় আসে? কিচ্ছু যায় আসে না। আচ্ছা, সো আপনি শোয়ের আগে বলতেছিলেন যে এই যে আপনার কাজকর্ম করতে ভালো লাগে না, আপনার হচ্ছে ভাবনা চিন্তা লেখালেখি এই সমস্ত করার ইচ্ছা বা এই ধরনের একটা টোন আপনার মধ্যে ছিল, কিন্তু আপনি তো আবার আপনার কর্মক্ষেত্রে ঠিকই প্রচুর কাজ করতেছেন, ঘোরাঘুরি করতেছেন, বা মানে আপনি আপনার যথেষ্ট প্রোডাক্টিভ সময় পার করতেছেন। সো হাফ হার্টেড অবস্থায় তো আসলে এত প্রোডাক্টিভিটি দেখানো সম্ভব না। সো তাইলে আপনার এই যে চিন্তা ভাবনা বা লেখালেখির যে এক ধরনের বললেন যে এক ধরনের অপূর্ণতা কাজ করে, এটা কি জাস্ট এক ধরনের রোমান্টিসিজম, নাকি এটা আপনি রিয়েলি মিন করেন? রিয়েলি মিন করলে তো এত প্রোডাক্টিভ থাকা আসলে সম্ভব হতো না, আপনার বডি তো ওইভাবে কাজ করতো না। এখানে মারাত্মক একটা কনফ্লিক্ট কাজ করে। লেখার একটা তৃষ্ণা থাকে মানুষের, আপনি লেখক, আপনি আমার চেয়ে অনেক ভালো বুঝতে পারবেন। মানে আপনার যখন আপনি কোনো একটা জিনিস নিয়ে ভাবতেছেন, ভাবনার গভীরে যখন যেতে চাচ্ছেন, আপনার কাজের জন্য আপনি যেতে পারতেছেন না, তখন কিন্তু সাংঘাতিক একটা পেইন হয়। কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে কি, আমার কাজটাও আমার এত জরুরি, মানে আমি এমন একটা ট্র্যাকে পড়ে গেছি, ভালো না লাগলেও আমাকে এটা করতে হয়। এখন আমি এটার মধ্যে ভালো লাগে তৈরি করার চেষ্টা করি। এই জন্যই মোফাজ্জল এখানে ইনপুট, আমার গল্পের ঘর আমার কাজের জায়গায় ইনপুট, মানে আমি টোটাল জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসছি। তো কাজ তো করতেই হবে, দিন শেষে পয়সা লাগে, পয়সা অনেক জরুরি একটা জিনিস। হ্যাঁ, জ্বালানি বলি আমি এটাকে। হ্যাঁ, এটা খুব জরুরি জিনিস। মানে আমি ওই লাস্ট একটা কোনো একটা মিটিংয়ে মনে এরকম বলতেছিলাম যে পৃথিবীতে দুইটা জিনিস টাকা দিয়ে কেনা যায় না। এক হচ্ছে সুস্থতা, আপনি শারীরিক সুস্থতা কোনোদিন পয়সা দিয়ে কিনতে পারবেন না, আর আল্লাহকে কেনা যায় না। মানে আমি পয়সা দিলাম, ডান কাঁধের ফেরেস্তারে বললাম ওস্তাদ একটু সাইডে লিখে দেন। এছাড়া সব কিছুর জন্য কিন্তু পয়সা লাগে, সব কিছুর জন্য। তো
পয়সা তো লাগবে, ওটা তো আসার রাস্তাটা করতে হবে। তো এখন এই জায়গায় দুই ভাবনার জায়গাটা আর কর্মের জায়গাটাতে গিয়ে কিছু কনফ্লিক্ট কাজ করে। আমি এজন্য আমার ওয়ার্ক প্লেসটা যতটুকু পারি আমার মতো করে আনন্দময় করে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কিন্তু মানে আপনার লেখার দরকারটা কি আসলে? আপনি তো কি বলে, যেমন এই শামসুন এস চৌধুরী, সে যখন স্কয়ার গ্রুপ করছে, তো এখন শামসুন এস চৌধুরীকে নিয়ে অনেক মানুষ লিখতেছে। সো আপনি যদি ফিল করেন যে আপনার এখানে 830 জন না কতজন কাজ করে আপনার ওখানে বলতেছিলেন, 850। সো আপনি তো একটা বিরাট ইম্প্যাক্ট নিয়ে কাজ করতেছেন। সো আপনি ওটা নিয়েই যদি ফুল হার্টেড থাকেন, মাঝে মধ্যে মোফাজ্জলকে নিয়ে লেখেন, সো ওটাই তো মানে আপনার জন্য যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি হওয়ার কথা। মানে আপনার নিজের কেন রাইটারই হইতে হবে না, এক্স্যাক্টলি রাইটার যে হইতেই হবে, প্রতিষ্ঠিত হইতে হবে রাইটার, এরকম না। আমি লেখালেখি করি আমার নিজের আনন্দের জন্য। আর এখন তো ফেসবুক খুব সহজ একটা মাধ্যম, আপনি লিখে পোস্ট করে দিতে পারেন, কে কি রিয়েক্ট করলো সেটা দেখতে পারেন। এর মধ্যে কিন্তু একটা মজা আছে। কেউ আপনাকে গালি দিলে সেই গালিটাও আপনি কিরকম ভাবে নিলেন, কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করলে সেই অ্যাপ্রিসিয়েশনটা কিভাবে নিলেন। ধরেন এই যে আমাদের ফেসবুক কেন্দ্রিক লেখালেখি শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু ডিরেক্ট লেখক এবং পাঠকের মধ্যে ইন্টারাকশন ছিল না। আপনি বই লিখবেন, বই ছাপা হবে, পাঠকের কাছে যাবে, পত্রিকায় পাঠ প্রতিক্রিয়া আসবে। ওই সময় যদি থাকতো তাহলে আমি বাচ্চা খালে দুপুর কোনোদিন লিখতাম না, হয়তো লিখতাম না। তো ধরেন একটু একটু করে লিখতে লিখতে যখন দেখলাম যে মানুষ আসলে জিনিসগুলো পছন্দ করতেছে, চাচ্ছে যে আপনি আরেকটা কবিতা লিখেন বা আপনি লেখা নিয়মিত হন। যেমন আমি কবিতাটা আমার প্যাশন থেকে লিখি, আমার ভালো লাগে। আর রম্যটা লিখি হচ্ছে ওই চলার পথে, মজার যা জিনিস দেখি সেগুলো নিজের মতো করে লেখার চেষ্টা করি। তো অনেকে বলে যে আপনি নিয়মিত কবিতা লেখেন না কেন? তা আমি বলি যে কবিতা তো আসলে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট না যে 8 ঘন্টা পর পর একটা করে খাইতে হবে, এটা যখন আসবে। কবিতাটা আমি টোটালি আমার প্যাশন থেকে লিখি। তো এটার একটা তৃষ্ণা আছে, একটা ভেতর থেকে একটা তাগিদ আছে, আসে মাঝে মাঝে। আপনি লেখক করে সেটা ভালো বলতে পারবেন। তো হ্যাঁ, নাজিল হয়, এক্স্যাক্টলি নাজিল হয়। তো আমি লিখে মজা পাই, আমি লিখে খুব মজা পাই। আমার নিজের, আমি এটাকে ব্রিদিং স্পেস বলি, যেটা আমার নিঃশ্বাস নেওয়ার জায়গা। আচ্ছা, সো আমরা আবার কামিং ব্যাক টু দা সেই গল্পের ঘর। সো গল্পের ঘর, আপনার গল্পের ঘরের আইডিয়াটা তো বুঝলাম। সো ওইটার ইউটিলিটি কি? মানে ওইটা কি হয়? মানে ওইটা কি মানে আপনারা গিয়ে আমার সাথে থাকেন, নাকি ওইখানে এই যে বন্ধু বান্ধব এরাও যায় বা দর্শনার্থীরাও যায়? মানে ওই জিনিসটা না, কমার্শিয়ালি না, এটা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এখানে ধরেন মজার ব্যাপারটা হচ্ছে আমার ফ্রেন্ডরা যায় মাঝে মাঝে, আমার রিলেটিভসরা যায়, আমার ধরেন আমার বাচ্চারা যায়। আমার পেন্সিল, আমাদের একটা গ্রুপ আছে, পেন্সিলের থ্রুতে ধরেন কিছু অনেক ক্রিয়েটিভ মানুষের সাথে কম বেশি টুকটাক যোগাযোগ আছে আমার। ছেলেপেলেরা মাঝে মাঝে যায়, গিয়ে ছবি আঁকে, ওরা 1 দিন 2 দিন থাকে, ছবি আঁকে। আমার এটা দেখতেও ভালো লাগে যে ওখানে গিয়ে ছবি আঁকে, ধরেন 3টা ছবি আঁকলো, একটা ছবি দেয়ালে রেখে আছে। তো এই কাজগুলোতে ইউজ হয় বেসিক্যালি। আচ্ছা, কিন্তু ওইটা তো এমনিতে রেগুলার বসবাসের ঘর না, নাকি রেগুলার বসবাস করা হবে? ফ্যাসিলিটিস সব কিছুই আছে, কেউ থাকতে চাইলে থাকতে পারবে। আচ্ছা, ওকে। সো মানে আপনার ইয়েতে কি বলে, ওয়াশরুম এখানে যেহেতু হিমু বা রূপার ওটাই করা আছে, হুমায়ুন আহমেদ এই জিনিসটা কীভাবে নিতেন? নাকি হুমায়ুন আহমেদের অনুভূতিতে আঘাত লাগতো বলে আপনার মনে হয়? কারণ ওয়াশরুম তো কী হয়, ওয়াশরুম তো লোকজন সাধারণত ওয়াশরুমের ব্যাপারে তো একটু সেন্সিটিভ থাকে। আপনি এরকম জনপ্রিয় 2টা ক্যারেক্টারকে ওয়াশরুমের সামনে নিয়ে গেছেন, এই জিনিসটা হুমায়ুন আহমেদ কীভাবে নিত বলে আপনার? না, স্যার থাকলে আসলে কীভাবে নিতেন আমি বলতে পারতেছি না। এখানে আমার চিন্তাটা ছিল এরকম, ওয়াশরুমের যে এরিয়াটা এটা বেসিক্যালি একদম মানে একটু, আমার ব্যক্তিগত ধারণা হুমায়ুন আহমেদ বলতো যে ছবিটা তো ভালো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, তা উনি খালি ছবি দিচ্ছে, কোনো ডায়লগ তো নাই। ডায়লগ কই? মানে সে কিছু একটা উদ্ভট কিছু একটা বলে জিনিসটাকে আরো উদ্ভটের জায়গায় নিয়ে যায় তোমার ধারণা। ওই জায়গাটা একটু আর্টিস্টিক করে করা, একটু নান্দনিক ভাবে সাজানো। আপনি ওয়াশরুমে ঢোকার আগের জায়গাটাতে দেখবেন শিউলি ফুল, গাছ থেকে শিউলি ফুল পড়ে আছে, ওখানে ওই বাঁশের নল টল দিয়ে কিছু কাজ টাজ করা। না, বেসিক্যালি আপনার এই সব তেরা প্রশ্ন করার কারণ হচ্ছে যেহেতু আমরা চার্মিংনেস নিয়ে কথা বলছি, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু চার্মফুল না। সো অধিকাংশ মানুষ চার্মের সন্ধান পায় না, কারণ আমার যেটা হাইপোথিসিস যে এই যে এরকম আজেরা জিনিসপত্রে তাদের অনুভূতি আহত হয়, সেটার কারণে তারা অনেক বেশি রিঅ্যাক্টিভ আচরণ করে। একসময় এই বিষয়গুলোকে খুব আমলে নিতাম, এখন আমলে নিই না। কথা হচ্ছে দিন শেষে আপনি আপনার কাজ নিয়ে কে কি বললো, কে কি সমালোচনা করলো, এটাকে যদি আপনি ক্যারি করে বসে থাকেন আপনি কিচ্ছু করতে পারবেন না। মারাত্মকভাবে প্যাম্পার করবে আপনার মাথার মধ্যে জিনিসগুলা, পারার কথা না, মারাত্মকভাবে প্যাম্পার করবে। কিছু মানুষ দোষ খুঁজেই বের করবে, কি যায় আসে। ওই যে আমি তো আপনার খুব সহজ একটা লাইন দিয়ে দিছি, কে কি বললো তাতে আমার কি যায় আসে।
বেসিক জায়গাগুলোতে যদি আমি কোনো কাজের ধরেন আঘাত না করি, দেশকে আঘাত না করি, ধর্মকে আঘাত না করি, আমার শিল্প নিয়ে, আমার নান্দনিকতা নিয়ে কে কি বললো তাতে না, বাট কি যায় আমি আসে? কি যায় আসলে একটা কাউন্টার বলতে চাই যে কি যায় আসে যদি না হয় তাহলে আসলে অ্যাকাউন্টেবিলিটি তো একটা খুব গুরুত্বপূর্ণ তাহলে একজন মানে ধরেন একজন চার্মিং পিপল বা একজন ক্রিয়েটিভ পিপল সে আসলে কার কাছে অ্যাকাউন্টেবল, মানে নিজের কাছে নিজে অ্যাকাউন্টেবল, মানে নিজেরটা তো আর নিজে দেখা যায় না, আপনি তো আপনার নিজের চেহারা দেখতে পারবেন না, তো তাহলে সে আসলে অ্যাকাউন্টেবল কার কাছে? আপনি দিন শেষে পরিসংখ্যান দেখেন না, পজিটিভ কতজন আর নেগেটিভ কতজন, আপনি দেখবেন পজিটিভ মানুষের সংখ্যাই বেশি, অথচ আমরা মনে রাখি নেগেটিভ কথাগুলো। 100 জনের মধ্যে 2 জন নেগেটিভ কথা বলে, ওইটাই আমার ব্রেনের মধ্যে, সেলের মধ্যে জমা হয়ে যায়। হ্যাঁ, না তাহলে মানে এইটা নিয়ে আমার রিসেন্টলি আমার যে বইটা লিখতেছি ওই বইতে আমি একটা আর্টিকেল মানে ছোট্ট একটা প্যারা আছে, ওটা আমি আসবো, বাট আমার জানা দরকার যে একজন চার্মিং পিপল, একজন প্রোডাক্টিভ পিপল বা একজন ক্রিয়েটিভ পিপল হটেভার সে আসলে অ্যাকাউন্টেবল কার কাছে? প্রথমত নিজের কাছে, সেলফ স্যাটিসফ্যাকশন অনেক বড় ব্যাপার। তারপরে তো ওই যে আমরা ছাইড়া দিই টাইপের একটা ব্যাপার আছে না, আমরা তো আমাদের প্রোডাক্টগুলোকে ছেড়ে দিই, তারপরে সার্ভ করার পরে পাবলিক কিভাবে নিল। এই ক্ষেত্রে আমার ফিলোসফি হচ্ছে আমি নেগেটিভিটিকে পাত্তা দিই না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে 100টা দিন ভালো ব্যবহার করলাম, 2 দিন যেটা খারাপ করলাম ওইটা কেন মনে থাকে? মনে করেন যে এই ঢাকা শহরে যদি এখন একটা 7 মাত্রার ভূমিকম্প হয় কিছুই থাকবে বলে মনে হয় না। সেই ভূমিকম্পটা আসলে কতক্ষণ ধরে হবে? ম্যাক্সিমাম 10 সেকেন্ড 15 সেকেন্ড, কিন্তু এই ঢাকা শহর তো 1000 বছরের একটা পুরনো শহর। তো এই জন্য যে কোনো জিনিস তো আসলে নির্মাণ করতে অনেক সময় লাগে, ভাঙতে তো আসলে 1-2 মুহূর্তই যথেষ্ট। আলটিমেটলি আমাদের যে কোনো নেগেটিভ আচরণ এটা তো আসলে এক ধরনের ভাঙন। ফলে এই যে 100টার মধ্যে 2টা খারাপ কথা বললে যে হয়, মানে আমার মনে হয় যে মানুষের ব্রেইন এইভাবে স্ট্যাটিস্টিক্যালি কাজ করে না। না, কাজ করে না। সো এই যে 2টা খারাপ কথা মানুষকে প্রভাবিত করে, এটা মনে হয় এটা লজিক্যাল, এটা এটা হিউম্যান নেচার। এটা হিউম্যান নেচার। সো আমি যেটা মানে এটার ভিত্তিতে আমার যেটা মতামত যে তাহলে এই যে ই করা মানে মেন্টালি স্ট্রং হয়। আলটিমেটলি খারাপ কথা শুনলে খারাপ লাগে, যতই বলুক যে আমি তেলবাজি পছন্দ করি না, নিজের ব্যাপারে ভালো কথা শুনলে ভাই ভালো লাগে, রাইট। তেল মারতেছে বুঝলেও ভালো লাগে। সো আলটিমেটলি নিজের মেন্টালি যে স্ট্রং হওয়া, সো আমি ওই জায়গায় আসি যে মেন্টালি যে স্ট্রং, মানে আপনি মেন্টালি স্ট্রং, সো আপনি আসলে মেন্টালি স্ট্রং কেমনি হইলেন, এই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে? আসলে মেন্টালি স্ট্রং এর ব্যাপারটাও কিন্তু পারিপার্শ্বিক অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ফ্যামিলি সাপোর্ট, আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি, আপনার ফ্রেন্ড সার্কেল, অনেক কিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ। তো সবার আগে আসলে আমি মনে করি নিজের কাছে সৎ থাকা খুব বেশি জরুরি। আমরা আমাদের জীবনের চলার পথে ছোট 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 ওই যে হিডেন স্টোরি জমাতে 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 ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন তারপরে আর মেন্টালি স্ট্রেংথ থাকা সম্ভব হয় না। এগুলো বুঝতেও কিন্তু সময় লাগে। এখন কিন্তু বুঝি, 20 বছর আগে কিন্তু বুঝি নাই। তো ধরেন এখন একটু যে দাড়ি সাদা হচ্ছে, চিন্তা ভাবনা একটু স্থিরতা আসতেছে, আগে তো কিছু গুণই নাই, পাত্তাই দেয় নাই। তো আমি মনে করি যে এই জিনিসগুলো যদি আমাদেরকে কে ধরাই দিবে? বাবা মা তো নিশ্চয়ই ধরাই দিবে না, বন্ধু বান্ধব তো সমসাময়িক, তারা আমি যেভাবে চলতেছি সে তো সেভাবেই চলতেছে। কিন্তু এই বিষয়গুলোতে যদি নিজের কাছে সৎ থেকে থেকে আগায় যাওয়া যায়, আপনি মেন্টালি স্ট্রেংথ একসময় চলে আসে। আমি তখনই দুর্বল হব যখন আমার মধ্যে অনেক লুকানো বিষয় থাকবে, আমি মেন্টালি আপনাকে ফেসই করতে পারবো না, বা আমার নিজেকে ফেস করতে পারবো না। এখন আমি একটা কথা বলি যে যে নিজেকে ফেস করতে পারে সে দুনিয়ার সবাইকে ফেস করতে পারে। ওকে, সো তার মানে হচ্ছে আপনার জীবনযাপনে এমন কোনো কিছু নাই যেটা হচ্ছে আসলে আপনাকে বদার করতে পারে? না, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, থাকবে না কেন? এরকম ছাড়া তো মানুষ হয় না। না না, মানে ওই যে আপনি বললেন নিজেকে ফেস করা মানে তো আলটিমেটলি নিজেকে একটা জাজের আসনে বসানো। তার কাছে আপনি হচ্ছে যখন বেকসুর খালাস পাচ্ছেন সেটা তো ই করা, সে যদি আপনারা দণ্ড দিয়ে ফেলে তখন তো সেটা নিজেকে ফেস করা হলো না। না, আপনি ওই জায়গাটা ত্রুটিটা কি বলে এটাকে রিপেয়ার করে আসেন। আচ্ছা, সো তার মানে সে আপনারা একটা 5 বছরের সশ্রম কাণ্ড দিল, সেটা লোকজন না জানলে আপনি জানেন, সেই অনুসারে আপনি নিজেকে আবার আমি এটা চেষ্টা করি। ওকে, এটা আমি চেষ্টা করি। ওকে,
সো এই যে আপনার যে কল্পিত জাজের বিচার যে ঠিক হয়েছে, এই জিনিসটা কিভাবে বুঝেন? ওই যে আবার তো আপনি আমাকে সার্টিফিকেশনের জায়গায় নিয়ে গেলেন, কে কারে সার্টিফিকেট দিবে? এখন ধরেন আমি নিজে চিন্তা করি, ঠিক করি যে কোনটা আসলে ঠিক করেছি, কোনটা ঠিক করি So নাই। আপনার একটা কল্পিত মোরাল কোড আছে? হ্যাঁ, একটা মোরাল কোড আছে। ওকে, আমি আপনার ফেসবুকে লেখাগুলো পড়তেছিলাম, আপনার লেখার মধ্যে একটা বেশ মানে একটা স্যাটারিক্যাল টোন আছে। সো আপনি কিছুদিন আগে দেখলাম যে আপনার একটা স্ট্যাটাস হচ্ছে যে বই বের হইলে নাকি খুব সিরিয়াস কথা বলতে, এরকম একটা কি যেন একটা করতেছিলেন। আমি যদি আপনার এই স্যাটারিক্যাল ব্যাপারটা আসি, এই স্যাটায়ার করার যে ক্ষমতা, এটা কি কোনো মানুষের দ্বারা প্রভাবিত হয়, নাকি এটার পেছনে হুমায়ুন আহমেদের নাটকের প্রভাব ছিল, না কিভাবে জিনিসটা আসলে কিভাবে ডেভেলপ? আসলে সরাসরি কোনো মানুষ দ্বারা প্রভাবিত হয় না। এখানে ধরেন আমরা হয়ে গেছি কি, আমি তো লেখালেখির মানুষ ছিলাম না। স্কুল কলেজের ওই ম্যাগাজিন ট্যাগাজিনে কিছু লিখতাম। ফেসবুক আসার পরে আমাদের একটা 969 একটা গ্রুপ ছিল, ওইখানে লেখালেখি শুরু করলাম। আবার নতুন করে মানুষ কেউ কেউ বন্ধুরা পড়লো, পছন্দ করলো। আমি দেখলাম মানুষ খুব দ্রুত জাজ করে ফেলে যে ওর এটা কবিতা হয় নাই, হ্যাঁ ওটা গল্পটা লিখছে, এটা কোনো গল্প হয় নাই। তারপরে ধরেন আপনি একটা থ্রিলার লিখছেন, এটা কোনো থ্রিলার হয় নাই। আপনি কোন মানদণ্ড দিয়ে এটা বিচার করলেন? সেই মানদণ্ডটা যে সেট করে দিল, তাকে এটা কে দিল? এটা তো ওহী না, এটা তো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন শরীফ না। আপনার চিন্তা শক্তি থেকে আপনি একটা জিনিস ডেলিভারি দিলেন, সেটা মানুষ পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে, সমালোচনাও করতে পারে, কিন্তু হয় নাই, এটা কোনো কবিতার কাতারে পড়ে না। আপনি যেটা বললেন, আপনি কোন মানদণ্ড দিয়ে এটা বিচার করলেন, সেই মানদণ্ডটা কে সেট করে দিছে? এই জন্য আমি মনে করি লেখালেখির কোনো গ্রামার নাই, কোনো গ্রামার নাই। সেই গ্রামার বইটা যে লিখছে, তাকেই গ্রামার বইটা কে সেট করে দিছে? কেন কেউ উত্তর দিছে যে আপনি এই স্ট্যান্ডার্ড মেনটেন করে যাবেন? আর আপনি আপনার ক্রিয়েটিভিটি, আপনার চিন্তা, আপনার কল্পনা, আপনি তো অন্য একজনের গ্রামারে কোনোদিন বসাইতে পারবেন না। তাহলে তো এটা ওই আমরা 6-এর নামটা 5-এর নামটা শিখে আসছি, মুখস্থ করে আসছি, তো মুখস্থ হয়ে গেল না ব্যাপারটা। আমি এই জিনিসটা দারুণভাবে বিশ্বাস করি। আসলে আপনি কি কিছু হইল কি হয় নাই সেটা আপনার পাঠক বলবে, কিন্তু আপনি একদম সেট করা একটা জিনিসের মধ্যে একদম আপনার এই কি বলে গ্রামার ধরে লিখতে হবে, আমি লেখালেখিতে কোনো গ্রামার বিশ্বাস করি না। না, আমি গ্রামারের প্রসঙ্গ বলি না, আমি বলতেছিলাম যে এই যে মানে আপনি দেখা যাচ্ছে যে সবকিছুর মধ্যে একটা স্যাটায়ার করেন। যেমন আমি কালকে আপনার একটা পোস্ট দেখলাম যে এই যে ভাবির দোকান বা এই টাইপ কিছু একটা সাতক্ষীরা। সো ওইখানে আপনি লিখতেছিলেন যে যাই জিজ্ঞাসা করা হোক সেটার উত্তর হচ্ছে গরু। হ্যাঁ, এক কথায় প্রকাশ। হ্যাঁ, সো এই যে জিনিসটা তো মনে করেন যে অন্য একজন লিখলে হয়তো সেইভাবে লিখতো না, আপনি দেখা যাচ্ছে সবকিছুর মধ্যে গরু ঢুকায় দিচ্ছেন। সো এই জিনিসটা আপনার ব্রেন আসলে তখন কিভাবে কাজ করে? আসলে আমি জিনিসটা একটু মানে মজা করে উপস্থাপন করতে পছন্দ করি তো। আর আমরা তো আসলে পড়াশোনার অভ্যাসটা এখন এরকম হয়ে গেছে। আমি ছোটবেলায় দেখতাম আমার মা রেগুলার বই, আমার মা এখনো বই পড়েন, যে আম্মা ঘুমানোর আগে 2 পাতা 5 পাতা একটা বই পড়ছে, বা বঙ্কিম রচনা বলি, শরৎচন্দ্র রচনা বলি। ওই সময় মানুষের কি এখন আছে? গাড়ির মধ্যে বসে ফেসবুক স্ক্রল করতে করতে জাস্ট যেটা আই ক্যাচ করলো এটা পড়লো। আর যেটা ধরেন আপনি ঝুলে গেল, আমরা যেটা বলি যেটা ঝুলে গেল, ফেসবুকের লেখা কিন্তু এরকম। আমি তো ফেসবুক রাইটারে ভাই, আমি ফেসবুকে লিখি, তো এই জন্য আমি একটু মজা করে উপস্থাপন করতে পারি, একটু স্যাটায়ার করে উপস্থাপন করতে পছন্দ করি। পাবলিক এটা পড়ে মজা পায়, ঠিক এই পারসেপশন থেকে এভাবে লেখা আর কি। আচ্ছা, সো আমি আপনার আর একটা লেখা পড়তেছিলাম যে আপনি বলতেছিলেন যে প্রাণ রেফেলের জন্য একটা আইডিয়া, যে বদনার যেটা, সো ওইটা একটু বলেন যে এই যে বিষয়টা। নিউজিল্যান্ড বেড়াতে গেছিলাম 2018 সালে, তো বিদেশে গেলে আমার এই প্রবলেমটা হয় আর কি। তাই তো কোথায় যেন একবার গেলাম, ইতালিতেই মনে হয়, পানির বোতল রেখে যাই বাথরুমে ইউজ করার জন্য, এসে দেখি রুম সার্ভিস ফেলে দিছে। তো ওরা এত বড় একটা লকার দিছিল আমাকে, এটার মধ্যে রাখার মতো তার আমার কাছে কিচ্ছু নেই, আছে 400-500 ইউরো বা ধরেন এরকম কিছু একটা। আমি প্রত্যেকদিন ওটা কোড নাম্বার দিয়ে বোতলটা লক করে রেখে যেতাম। তো ওই আমরা তো অনেক কিছুতেই অভ্যস্ত না, বিদেশে গেলে দেখা যায় অনেক কিছুতেই আমরা অভ্যস্ত না। তো এরকম বদনাম এরকম একটা খুব জরুরি জিনিস, বিদেশে গেলে কিন্তু আমরা মিস করি। তো তখন ওই নিউজিল্যান্ডের ওই গল্পটা থেকে, ওই ঘটনাগুলো থেকে লেখা ছিল আর কি বিষয়টা, যে প্রাণ আরএফএল যদি এক্সপোর্ট করতো, বাংলাদেশি তো সব জায়গায় আছে, ধরেন এটা আর একটা সুন্দর করে করা যায় যে আপনাকে যখন বোর্ডিং পাস দিবে হাতে একটা করে বদনা দিয়ে দিবে ঢাকা এয়ারপোর্ট থেকে। লাগতেই পারে ভাই, আমার লাগে। তো এই টাইপ বিষয়টা এরকমই চিন্তা ভাবনা থেকে লেখা ছিল আর কি, মজা করে লেখা ছিল। ওকে, সো আপনি যে এরিয়াতে বিজনেস করেন, এই এরিয়ার লোকজন তো সাধারণত একটু দেখা যাচ্ছে যে
প্রান্তিক ধরনের লোকজনের সাথে ডিল বেশি করতে হবে। বিশেষ করে এখানে যে সমস্ত লোকজন আসে তারা তো অতটা ওয়েল এডুকেটেড থাকে না। তো এই ধরনের লোকজনের সাথে যখন রেগুলার ইন্টারাকশন করতে হয়, এই ইন্টারাকশন করতে গিয়ে তাদের যে ক্যারেক্টার, আবার যখন আপনি দেখা যাচ্ছে বায়ারদের সাথে যখন ডিল করেন, এই বিভিন্ন দেশে যান, তারা তো আবার দেখা যাচ্ছে সেখানে আবার অন্য ধরনের ক্যারেক্টার। এই যে দুই ক্যারেক্টারের মধ্যে যখন আপনি শিফটিং করেন, তাদের মধ্যে কি কোনো মানে কমন পয়েন্ট আছে যে পয়েন্টটা দিয়ে আসলে আপনি তাদের কানেক্ট করেন, নাকি প্রত্যেকবার আপনার ক্যারেক্টার পাল্টায় হতে? না, এখানে গ্রামার চেঞ্জ করতে হয় প্রত্যেকবার গ্রামার চেঞ্জ করতে। আমি যে এরিয়াতে ব্যবসা করি এটা অনেক বড় একটা বিজনেস হাব, বাংলাদেশের অনেক বড় একটা বাজার বাবুরহাট। লেখাপড়ার ব্যাপারটা তো আসলে ধরেন শুধু নরসিংদী বলেই না, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একটা জেনারেশন, আমরা সেকেন্ড জেনারেশন। আমাদের আগের জেনারেশনের মধ্যে হয়তো শিক্ষার হার আমাদের চেয়ে একটু কম ছিল। এখন ওই এলাকার মানুষ এখন এই জেনারেশন থেকে যথেষ্ট লেখাপড়া করে আসছে। আর আমাদের দেশে তো আমরা যারা বিজনেস করি, আমি সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, এখন তো অনেক ছেলে পেলে ব্যবসাতে চলে আসছে এবং লেখাপড়া জানা ছেলে পেলেই চলে আসছে। একসময় তো একটা কথাই ছিল যে ব্যবসায়ীরা লেখাপড়া জানে না, ছিল এরকম একটা কথা প্রচলিত ছিল যে পড়াশোনা তো করতে হয় না, নগদ পয়সা পায়, এদের লেখাপড়া করতে হয়। সময়টা চেঞ্জ হয়ে গেছে, এখন আর নাই আমার মনে হয়। তো ওই দুইটা পয়েন্টে ইন্টারাকশন করতে গেলে কিছু প্রবলেম হয়, কিছু মনস্তাত্ত্বিক সমস্যা হয়। অভ্যস্ত হয়ে গেছে, এটা অনেক লম্বা সময় চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, সো আপনার এই মোফাজ্জল ক্যারেক্টারটা যতভাবে আসছে, সো আপনার ওইরকম কোনো উচ্চবিত্ত ক্যারেক্টার নাই যাকে নিয়ে এই ধরনের জিনিসপত্র করেন, নাকি এই আপনার ক্যারেক্টার মোফাজ্জল এই ধরনের নিম্নবিত্ত ক্যারেক্টার দিয়ে আপনি ওই ফানগুলো করেন? না, শুধুমাত্র মোফাজ্জল দিয়ে যে করি তা না, উচ্চবিত্ত ক্যারেক্টার এখনো নাই। আমি একটা উপন্যাস লিখতেছি আগামী বইমেলাকে টার্গেট করে, এবার বই বিক্রি করে খুব মজা পাইছে। তো আমি আসলে বইটা আমার যারা অল্প কিছু সংখ্যক পাঠক আছে তারা আমার কাছে একটা কবিতার বই চাচ্ছিল আসলে বেসিক্যালি। আমি হঠাৎ করে একটা গল্পের বই বের করছি, এবার একটা উচ্চবিত্ত ক্যারেক্টার নিয়ে একটা উপন্যাস লেখা শুরু করেছি আর কি। আচ্ছা, এইটাই আমার জানার ইচ্ছা যে আপনার উচ্চবিত্ত ক্যারেক্টার নাই কেন? মানে উচ্চবিত্তদের ওইখানে কি কোনো হিউম্যান নাই, মানে নাকি ওইখানে শুধু সবসময় শুধু টাকা টাকা টাকা, মানে কেন নাই? ওখানেও তো আমার মানে আমার অবজারভেশন বলে যে উচ্চবিত্তদের গল্প আসলে এই ধরনের নিম্নবিত্তের সাথে ফার ইন্টারেস্টিং। কারণ আমি যেহেতু প্রচুর ইন্টারভিউ নেই, অনেক উচ্চবিত্তের সাথে আমার মেশা হয়, তাদের গল্প শুনি, দেখা যাচ্ছে তারা মদ খাইতে খাইতে এমন সব ইন্টারেস্টিং গল্প বলে ফেলে, বা দেখা যাচ্ছে যে তাদের লাইফে এমন সব উদ্ভট ডিসিশন, এমন উদ্ভট সব জোয়ার গল্প বলে, যেটা অনেক এক্সাইটিং। সো আমাদের সাহিত্যে, ফিল্মে এই যে উচ্চবিত্তের অনুপস্থিতি, আপনিও তো দেখা যাচ্ছে যে এই আপনার এই এতদিনের লেখালেখিতে উচ্চবিত্তদের অনুপস্থিতির সেই ঐতিহ্য বজায় রাখছেন। সো উচ্চবিত্ত কেন উপেক্ষিত? আসলে উচ্চবিত্ত আমার ক্ষেত্রে যে জন্য উপেক্ষিত, আমি হয়তো ওরকম উচ্চবিত্তদের সাথে কখনো চলাফেরা করি নাই। না, আপনার তো চলাফেরা উচ্চবিত্তদের সাথেই বেশি হওয়ার কথা, কারণ আপনার আমি একটা জিনিস দেখি, সার্কেলের তো সব উচ্চবিত্তই হবে। মানে আসলে মন্তব্যটা এভাবে করা উচিত হবে কিনা, কারো পয়সা থাকা অন্যায় না, অন্যায় ভাবে পয়সা ইনকাম করা অন্যায়, পয়সা তো থাকতে হবে, সোসাইটি গ্রো করবে কি? অনেক বেশি পয়সা অনেকের থাকে, সেটা অন্যায় না। আমাদের একটা দৃষ্টিভঙ্গি মনে করে যে যাদের অনেক পয়সা আছে তারা সব ভালো না, অসংখ্য ভালো মানুষ। এই আমাদের সাহিত্যের একটা বড় অংশ বাম ঘরানার দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রিত হওয়ার কারণে হয়তো এই স্কুলটা যে পয়সা আছে তার কাছে ও ভালো না, ওর ক্যারেক্টার খারাপ, ও পয়সা উল্টাপাল্টা খরচ করে, ওর কোনো ফ্যামিলি লাইফ নাই। অসংখ্য ভালো মানুষ আছে উচ্চবিত্ত, অসংখ্য। না, আমি আসলে ভালো মানুষ মন্দ মানুষ, আচ্ছা ওরা কেন সাহিত্যে কেন অনুপস্থিতি? আমার একটা জিনিস মনে হয় কি জানেন, আমি হয়তো আপনি আমার সাথে একমত হবেন না, শেষ পর্যন্ত এদের কথার লাস্টে একটা হতাশা কাজ করে, মানে জীবনের প্রতি আগ্রহ কমে গেছে। কার? উচ্চবিত্তদের পারচেস ক্যাপাসিটি অনেক হয়ে গেছে, তো যা চাচ্ছে তাই পাচ্ছে। আপনার মধ্যে একটা ক্রেভিং থাকতে হবে, একটা জিনিস অর্জন করার একটা আনন্দ থাকতে হবে। আমি এই জিনিসটা মিসিং পাই ওদের মধ্যে। আর শেষ পর্যন্ত একটা ওই যে লাস্টের উপসংহারে একটা হতাশা যখন কাজ করে না, ইন্টারেস্ট পাই না। আর আপনার একটা ভালো পয়েন্ট ধরছেন, আমি আসলে চিন্তাই করি না কখনো যে ওদেরকে নিয়ে লিখতে হবে বা লেখা যায়, চিন্তা করে দেখবো। হ্যাঁ, কারণ হচ্ছে যে মানে উচ্চবিত্তের তো কোনো লিমিট নাই, না কোনো লিমিট নাই। হ্যাঁ, মানে সে তো বাংলাদেশের সেরা ধনী না, সো তারও তো আসলে অভাব আছে। সে এখন হয়তো 2টা ইন্ডাস্ট্রি আছে, সে হয়তো 3টা ইন্ডাস্ট্রি দেওয়ার জন্য তার যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে তার রাতে ঘুম হচ্ছে না, সেটা তো একটা আলাদা গল্প। সেটা একটা আলাদা গল্প। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি যে কি বলে যে করোনার সময় 300 লোকের চাকরি চলে গেছে,
কিন্তু যে আসলে 300 লোকের কোম্পানি চালায়, সে কোম্পানিটা যখন চালাচ্ছে সে আসলে কিভাবে চালাইতেছে, সেটা তো 300 লোকের চাকরি চাওয়ার চাইতে ফার ইন্টারেস্টিং। হ্যাঁ, সেটা অনেক বড় ফাইট। এবং সেখানে তো আসলে মানবিক গল্পরও অনেক বেশি। সে দেখা যাচ্ছে অমুক জায়গা থেকে লোন নিচ্ছে, অমুক জায়গা থেকে মর্গেজ রাখছে, তাই না, অনেক কিছু করে তো আসলে পুরো জিনিসটা চালায়। হ্যাঁ, এই জিনিসগুলো যখন ধরেন, আমি গতকালকে একটা ফিচার দেখতেছিলাম, আমাদের নারায়ণগঞ্জ একটা ইন্ডাস্ট্রি হারভেস্ট রিচ, 42 কোটি টাকা 45 কোটি টাকা তাদের ব্যাংক লোন ছিল, এখন সেটা 100-150 কোটি টাকা হয়ে গেছে। ছোটখাটো কিছু কারণে, আপনার এই ওয়ার্কার লেভেলের কিছু ঝামেলার কারণে তার ইন্ডাস্ট্রিটাই বন্ধ হয়ে গেছে। চাইল্ড লেবার একটা ইস্যু ছিল মনে হয়, এটাকে হাইলাইটেড করে বায়ারদের কাছে কিছু একটা করা হয়েছে। এখন ধরেন আমরা দূর থেকে গালি দিতেছি যে সে চাইল্ড লেবার এখানে ইউজ কেন করলো, বাকি এই যে তার পুরো ফ্যামিলিটা বসে পড়লো, এই যে তার এত বড় একটা ইন্ডাস্ট্রি, 9,000 ওয়ার্কার কাজ করতো, অনেক প্যাথেটিক স্টোরি কিন্তু পিছনে অনেক। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি। চাইল্ড লেবার কাজ করলে সমস্যা কি? না, এখানে কিছু লেবার ল আছে, আপনার ওই বিদেশি বায়ারদের কিছুই থাকে যে এত বয়সের নিচ পর্যন্ত। এখানে আসলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না পাবলিকলি, না ঠিক আছে, বিহাইন্ড দ্য সিন অনেক গল্প আছে। হ্যাঁ সেটা আমাদের ধরেন ওই যে শ্রমিকের রক্তচোষা পয়সা দিয়ে মালিক হয়েছে, সে খুব জনপ্রিয় একটা ট্যাগ লাইন। মালিকের স্ট্রাগল কিন্তু কেউ দেখে না। না, আমি তো আপনাকে সেটাই বললাম যে 300 লোকের চাকরি গেছে সেটা বলতেছি, কিন্তু যে 300 লোকের কোম্পানি এর মধ্যে চালাইছে সেই ফান্ডটা ম্যানেজ করছে কোত্থেকে? হ্যাঁ, না শুধু ফান্ড না, আপনার এটাও কিন্তু একটা দারুণ যুদ্ধ। হ্যাঁ, একটা বিজনেস আপনার এস্টাবলিশ করা, সেটাকে বছরের পর বছর রান করে নিয়ে যাওয়া, সময় মতো শ্রমিকের পয়সা দেয়া, হ্যাঁ সবকিছু। আমি এটা বলতেছি এই কারণে যে আমি নিজে যেহেতু প্রচুর প্রান্তিক মানুষের ইন্টারভিউ করি এবং প্রচুর উচ্চবিত্তের ইন্টারভিউ করি, আমি দুটা সবসময় কন্ট্রাস্টটা বুঝি যে উচ্চবিত্ত অনেক ইন্টারেস্টিং আসছে, হ্যাঁ আছে, বরং একেবারে পানসে হচ্ছে মিডল যে গ্রুপটা থাকে এরা হচ্ছে পানসে ধরনের। কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের সাহিত্যিকরা জীবনে আসলে খুব বেশি এই ধরনের মানুষের সাথে মনে হয় মিশে নাই। এরা সবসময় এই লিটল ম্যাগ এইটা সেটা করে জীবন পার করার কারণে তাদের কল্পনার যে উচ্চবিত্ত, সেটা আসলে সেই উচ্চবিত্ত আসলে বাস্তবে এক্সিস্ট করে না, সেটা সিনেমার চৌধুরী সাহেব। হ্যাঁ, সিনেমা চৌধুরী সাহেবদের মতন। সো এটার পেছনে আমার মনে হয় যে এই যে বাম ঘরানার একটা বড়, হ্যাঁ এদের একটা হাত থাকতেই পারে, থাকতে পারে না, আছে কিছু বিষয় আছে। সো কাম টু দ্য পয়েন্ট, আপনি এই যে তাহলে এই আপনি উচ্চবিত্ত নিয়ে এতদিন লেখেন নাই, তাহলে উপন্যাসে নিয়ে আসলেন উচ্চবিত্ত, এটার কারণ কি? এটা কি দায় মুক্তি নাকি? না, দায় মুক্তি না। আমি তো আপনার সাথে কথা বলে আজকে মনে হচ্ছে যে আমি দায় যুক্ত হয়েছি। যুক্ত হলে না মুক্ত হওয়ার প্রশ্ন থাকে। তাহলে আপনার উপন্যাসে কেন মোফাজ্জলের বদলে একটা উচ্চবিত্ত ক্যারেক্টার কেন প্রোটাগনিস্ট? আমি এখানে যে জিনিসটা ধরেন ক্যারেক্টারাইজ করার চেষ্টা করতেছি বা লেখার আমি জানি না শেষ করতে পারবো কিনা বা আদৌ এটা কি হবে। উচ্চবিত্তদের নানান ধরনের শখ থাকে। আমার ক্যারেক্টারটা যেটা আসবে সে দেওয়ান সাহেব নামে একটা ক্যারেক্টার, আজকে তাকে ধরেন 140 বছর আগের পটভূমির কথা লেখা, যে একটা বিড়াল মরে যাওয়ার শোকে 3 দিন ভাত খায় না, আবার তার পায়ের নখ ঠিক মতো কাটা নাই দেখে সে তার নরসুন্দরকে পানির মধ্যে 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 7 ঘন্টা। তো এইগুলো তো হুমায়ুন আহমেদের উপন্যাসে আমরা এই ধরনের উচ্চবিত্ত রেগুলার দেখি। তাহলে এই উচ্চবিত্ত দেখে আমি কি করব? আমার লেখাটার কথা বললাম। এখন আপনি যেটা বলতেছেন যে সমসাময়িক উচ্চবিত্তদের নিয়ে আসলে ভাবে ভাবি নাই। আপনি বলেন এই উচ্চবিত্ত আপনি হুমায়ুন আহমেদের নাটক সিনেমায় দেখছেন কি দেখেন নাই? দেখছেন? অবশ্যই। হ্যাঁ দেখছি, ছিল কিছু ক্যারেক্টার এরকম ছিল। হুমায়ুন আহমেদ আমাদের জেনারেশনের উপর এমন মারাত্মকভাবে প্রভাবিত করা আমাদেরকে। হ্যাঁ, আমার তো বরং মনে হয় যে আপনি বরং আপনার সেই রকম করে একটা উচ্চবিত্ত যে এই ধরনের ডাইং কোম্পানি করতেছে, সেই উচ্চবিত্ত আসলে কি করে? সে যখন এই যে বসে বসে কোনো একটা ক্লাবে বসে ডিল করে, সেই সময় তার মনে কি চিন্তা করে, এই ধরনের জিনিসপত্র নিয়ে দেখলে তো মনে হয় সেটা মনে হয় মোর ভ্যালু এডিং হবে। আচ্ছা, ভেবে দেখবো এই বিষয়। হুমায়ুন আহমেদের এই ধ্বনি তো আমরা দেখছি, এই দেখে কি করবো আর? হ্যাঁ, হুমায়ুন আহমেদের ব্যাপারটা আসলে স্যার আমাদের সবার উপরে, আমাদের জেনারেশনটার উপরে মানে মারাত্মক প্রভাব না আমাদের। হ্যাঁ, মানে ধরেন আপনি যে প্রফেশনে আছেন, আপনার প্রফেশনাল লোকজন কিন্তু সাধারণত লেখক হয় না, সেই সুযোগই নেই। ফলে আপনার লেখালেখি এটা তো একটা বিরাট অপরচুনিটি। আপনি একটা শ্রেণীকে যেভাবে পোট্রে করতে পারবেন, এই সুযোগ তো জীবনে হবেই না, কোনোদিনই হবে না অধিকাংশ রাইটারের। সো আপনার এই হুমায়ুন আহমেদের ধ্বনিতে আমি কি করব? লাভ নেই তো। বরং আপনি ওরকম একটা ধ্বনি বানাইলে মেবি সেটা মোর ভ্যালুয়েবল হতো। দেখা যাক। এনিওয়ে, সো এই যে আপনি পেন্সিলের সাথে যুক্ত হলেন, এটা মানে পেন্সিলের সাথে তো আপনার যুক্ত হওয়ার কথা, আপনার যুক্ত হওয়ার কথা হচ্ছে কোনো একটা অন্য একটা গ্রুপের সাথে। পেন্সিলের তার মানে কি আপনি আসলে অনেক আগে থেকে লেখালেখির সাথে ছিলেন? লেখালেখির সাথে আমি ছোটবেলা থেকেই ছিলাম। হয়তো ধরেন কন্টিনিউ করার মাঝখানে গ্যাপ ছিল অনেকদিন,
স্কুল কলেজ লেভেলে ম্যাগাজিন ট্যাগাজিনে লিখতাম বা নিজে নিজে কিছু লিখতাম। পেন্সিলের সাথে আসলে অ্যাড হয়েছে লেখালেখির প্রতি ভালোবাসা দেখেই। আচ্ছা, সো আমি আপনার করতেছিলাম, মানে কয়েকদিন আগে একটা লেখা পড়তেছিলাম যে আপনি যে কি বলে আমেরিকার কোনো একটা বা কোনো একটা দেশ থেকে ফেরার সময় যে কোনো একটা তারা হচ্ছে 2 ঘন্টা না 3 ঘন্টা আগে চলে গেছে, আপনি তখন ওয়েট করতেছেন বিদেশ থেকে ফেরার সময়, মানে টিকিট নিয়ে বা ফ্লাইট মনে হয় ডিলে হয়েছিল। আচ্ছা, গত সপ্তাহের ঘটনা, 10-12 দিন আগের ঘটনা, ব্যাংকক থেকে ফেরার সময়। হ্যাঁ। সো এই যে এটা মানে এই ওয়েটিং এর যেটা এখানে আসলে কি সিস্টেমের ফল্টটা কি কারণে, এই মানে এই হতাশার কারণটা কি? না, সেদিনের ঘটনা যেটা জানতে পারলাম পরে যে কাতারের আমিরের মুভমেন্ট ছিল, এই জন্য ঢাকা থেকে ফ্লাইটগুলো ছাড়তেই দেরি হয়েছে। সেদিনের বিষয়টা এরকম, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরকম ঘটনা অনেক। আচ্ছা, সো আমার যেটা হয়েছিল, আমি যখন ইন্ডিয়া গেছিলাম, আমি তো জীবনে একবারই বিদেশ গেছি। সো ওই সময় আমি যখন 45 দিন ছিলাম, আমি বিমানে 4-5টা জায়গায় ঘুরছিলাম। সো আমার এয়ার হোস্টেসদের আমার খুব ভালো লাগছিল, এরা যেভাবে করে কথা বলে, যেভাবে চলাফেরা করে, ওইটার মধ্যে একটা ফরম্যাট দিয়ে দেয়, এটা একটা আলাদা চার্ম আছে। সো আপনার এয়ার হোস্টেস নিয়ে কোনো গল্প আছে নাকি? এয়ার হোস্টেস নিয়ে নাই, আমার একটা ইন্টারেস্টিং ওয়েটিং এর গল্প ছিল। আমি ছোটবেলা থেকে প্রচুর ঘুরি, আমার বেড়াতে খুব পছন্দ করি। আমাদের নারায়ণগঞ্জে আমাদের একটা সার্কেল আছে, স্কুল কলেজের সার্কেল। আমরা বছরে 1-2 বার দেশের বাইরে দেশের ভেতর ঘুরতে যাই। তো এরকম একবার নিউজিল্যান্ড থেকে ফিরছিলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি, ওদের সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। তো ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার পরে ওই আপনার অকল্যান্ড এয়ারপোর্টে একসাথে এতগুলো ফ্লাইট ক্যান্সেল হওয়ার ঘটনা আগে কোনোদিন ঘটে নাই। এতগুলো প্যাসেঞ্জারকে ওরা কিভাবে হোটেল দেবে, কিভাবে অ্যাকোমোডেশন দেবে, ওরা সেটা হিমশিম খেয়ে যাচ্ছিল আর কি। তো ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলাদেশ কিন্তু টপ। হ্যাঁ, যে কোনো ডিজাস্টার আমরা খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারি। তো এরা খুব অ্যাপোলজির সাথে আসে আমাদেরকে বললো যে এরকম একটা ঘটনা ঘটছে, এখন আপনারা কী করতে পারেন? আমরা বললাম যে কম্বল দাও। তো মোটামুটি কম্বল নিলাম, তাদের কাছ থেকে কম্বল নিয়ে আমরা এয়ারপোর্টের একটা পাশ সদকের বানিয়ে ফেললাম। কম্বল বিছায় মাথার নিচে ব্যাগ দিয়ে ঘুমায় গেলাম সব। তো ধরেন দেখলাম অনেক অন্যান্য ইউরোপিয়ান প্যাসেঞ্জাররা সারা রাত হাঁটাহাঁটি করলো, একটু পরপর ঘড়ি দেখতেছে, ওয়েদার ফোরকাস্ট চেক করতেছে, এটা তো করতেছে। আমাদের কিন্তু কিচ্ছু যায় আসে নাই। আমরা খুব আনন্দের সাথে সারা রাত এয়ারপোর্টের মধ্যে, আমাদের ফুড কুপন দিয়ে গেল, একটু পরে পরে ফুড কুপন দিচ্ছে, আমরা খাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আবার সদরঘাটের মতো কম্বল বিছায় ঘুমায় যাচ্ছি। তো এই ঘটনাটা খুব মজার, একটা ফানি একটা ঘটনা ছিল আর কি। এবং এরাও প্রথম দেখলো যে মানুষজন এয়ারপোর্টের এক সাইড, আমরা আবার আপনার ওই চুল দিয়ে ব্যারিকেড দিয়ে দিলাম যে এই জায়গাটা আমাদের, আমরা স্বাধীনতা ঘোষণা করে দিলাম যেটা আমাদের নারায়ণগঞ্জের ছেলেদের জায়গা। আচ্ছা, আমরা বিছাই টিছাই বাস একবারে 20-25 জন ঘুমাই গেলাম। আচ্ছা ভাই, আমার নিজেরও এই স্যাটার, হিউমার, এই সমস্ত ব্যাপারে বিশাল ইন্টারেস্ট আছে। সো সেক্ষেত্রে আমার নিজের পছন্দের জায়গা হচ্ছে বাংলা সিনেমা। সো জসিমকে নিয়ে আমার অনেক ফ্যাসিনেশন ছিল, এখনও আছে, জাম্বুকে নিয়ে আছে। ইভেন আমি গত বছর শুধুমাত্র ডিপজলের সাথে দেখা করার জন্য সেই ফুলবাড়িয়া চলে গেছিলাম, গিয়ে 3 ঘন্টা বসে থাকার পরে তার সাথে 2 মিনিট কথা বলতে পারছি। গিয়ে তাকে আমার একটা বই দিয়ে আসছি এবং বলছি আমি আপনার বিশাল ফ্যান, আমি আপনার জীবনে লিখতে চাই। মেলা গল্প গুজব, মানে 2 ঘন্টার মধ্যে মেলা কিছু বলে আসছি। সো আপনি যেহেতু স্যাটার বা হিউমার টিউমার করেন, আপনার কি এই যে বাংলা সিনেমার এরকম কোনো ক্যারেক্টার নিয়ে ইন্টারেস্ট ছিল, নাকি আপনি বাংলা সিনেমা সেভাবেই করেন? না, বাংলা সিনেমার ক্যারেক্টার নিয়ে যেটা ইন্টারেস্ট ছিল ছোটবেলায়, দেখতাম তো আগে শুক্রবারের দুপুর 3টায় এমন একটা বাংলা সিনেমা হতো বিটিভিতে। তখন ড্রিম সেট করে দিয়েছিলাম বড় হয়ে বাচ্চা থেকে পালা যাবো, পালা যে অন্য কোনো শহরে খুব ধনী এক লোকের গাড়ির ড্রাইভার হবো, তার মেয়েকে নিয়ে কলেজে যাবো আর আসবো, শুধু মেয়ের ডিউটি করবো আর কি। তো এর মধ্যে ধরেন আরেক বড় লোকের ছেলেদের নাম ভিকি হয় বাংলা সিনেমায়, ভিকি রকি। হ্যাঁ, ভিকি রকি, এরা ড্যাডি বলে। তো ধরেন এরকম ভিকি রকিরা অ্যাটাক করবে, ওখান থেকে নায়িকাকে বাঁচায় নিয়ে আসবো। ওই ছোটবেলার ড্রিম আর কি, যে বড় হয়ে এরকম বড় লোকের বাড়ির গাড়ির ড্রাইভার হওয়ার কোনো স্বপ্ন ছিল। তো পরবর্তীতে তার হওয়া হইল না। তো বাংলা সিনেমা তারপরে আসলে দীর্ঘদিন দেখি নাই, মাঝে কিছু ওই যে মনপুরা দেখলাম। না, ওগুলা না তো আমরা ঠাট্টা মাস্করা করি না, মনপুরা দেখে মানে এরপরে হচ্ছে ওই না, এরপরে আর সিনেমা দেখা হয় নাই। আচ্ছা, সো আপনার বাংলা সিনেমার এটা গেল। তাহলে
আলটিমেটলি আপনার এই যে ফান বা ওই এটা তাহলে মনে হচ্ছে ওই হুমায়ুন আহমেদের নাটকের যে ক্যারেক্টারগুলো থাকে ওইগুলো তাহলে আপনার মনে হ্যাঁ আমাদের জেনারেশনটাই হুমায়ুন স্যারের বিশালভাবে প্রভাবিত করা। আচ্ছা, এখান থেকে ধরেন অনেকেই বলে যে ওই তার লেখা হুমায়ুনের স্টাইল নকল করবো, হইল নকল, আবার সমস্যা নাই তো, পড়াই তো শিখলাম তাকে দিয়ে, তারপরে না অন্যান্য কিছু যা যতটুকু পড়েছি, কিন্তু পড়ার যে অভ্যাসটা তো উনিই করে দিলেন। অনেক বড় অবদান তার, আমাদের জেনারেশনে অনেক বড় অবদান। আপনি চাইলেও হিমুকে অ্যাভয়েড করতে পারবেন না, চাইলেও মিসির আলীকে অ্যাভয়েড করতে পারবেন না। আর অ্যাভয়েড করে দরকার কি, আমি তো সেটাই বুঝি না। আচ্ছা, কেন করবো অ্যাভয়েড? ওকে, তো হুমায়ুন আহমেদের যে ছিল মানে জাফর ইকবালের বই কি আপনি পড়তেন? কিছু কিছু পড়েছি। ওকে, এবার আপনার এর ক্ষেত্রে আসি। আপনার বললেন আপনার একটা বই বের হয়েছে এবং এটা মোটামুটি অনেকেই কিনছে। জি। সো ওই বইটা কি গল্পের বই না এটা মানে উপন্যাস? না, ছোট 6টা গল্প দিয়ে লেখা বইটা করা। গল্পগুলা হচ্ছে আমি আসলে একটু ডিফারেন্ট চিন্তা ভাবনার মানুষ যেরকম থাকে। ধরেন আমার বইটার নাম হচ্ছে সাইকো, একটা গল্পের নামও সাইকো। এখানে যে ক্যারেক্টারটা ছিল সে ক্যারেক্টারটা হচ্ছে একই সঙ্গে সে ডাবল ক্যারেক্টার ক্যারি করে। একই সাথে সে প্রচণ্ড ভালো একজন মানুষ, আবার একই সাথে সে প্রচণ্ড অত্যাচারী একজন মানুষ। মানে একটা মানুষের মধ্যে 2টা সত্তা 3টা সত্তা কাজ করতে পারে। আমি এই গল্পটার মধ্যে এরকম কিছু একটা ক্যারেক্টার চেষ্টা করেছিলাম। আসলে হয়তো একটা মানুষ কিন্তু সব পরিবেশে একরকম না। হ্যাঁ, তা তো বটেই, তাই না? তো এর মধ্যে ভয়ঙ্কর কিছু ব্যাপারও চলে আসে। এরকম কিছু চিন্তা ভাবনা থেকে আসলে এই গল্পটা লেখা ছিল। আচ্ছা, তো এই যে আপনার এই বইয়ের বিক্রির ক্ষেত্রে যদি বলি, যে আপনি তো বলতেছিলেন যে আপনি পেন্সিলের সাথে যুক্ত ছিলেন। পেন্সিল তো মনে হয় 3-4 লাখ মনে হয় মেম্বার ছিল। 4 লাখের বেশি এখন। সো আপনি যেহেতু ওখানে অ্যাক্টিভ মেম্বার, তো আপনার কি মনে হয় যে আপনার এই বইয়ের বিক্রির পেছনে আপনার এই পেন্সিল নেটওয়ার্ক কি হেল্প করছে, নাকি আপনি যদি স্বতন্ত্র একজন রাইটার হইতেন যে হচ্ছে মানে পেন্সিলের নাই, তাহলে কি আসলে আপনার বই এত বিক্রি হইতো? পেন্সিল তো অবশ্যই অনেক একটা বড় ভূমিকা ছিল। আমার বইটাও পেন্সিল পাবলিকেশন থেকেই আসছে। আর আসলে পেন্সিলটা কিন্তু আমরা প্রথম থেকে যেটা করতে চাচ্ছিলাম যে আমাদের দেশে অনেক ভালো লেখক আছে যারা ব্রেক পাচ্ছে না। আমি চাইলেই আমার অন্য প্রকাশ আমার বই বাই করবে না, বা অন্য একটা প্রকাশনী আমার বই বাই করবে না। এদেরকে ব্রেক দেওয়ার জন্যই কিন্তু আমাদের পেন্সিলের মূল উদ্দেশ্যটা কিন্তু সেটাই ছিল যে আমরা সাহিত্য চর্চা, এর সাথে পেন্টিং, ফটোগ্রাফি, গান, মানে আমাদের দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো যারা আছে, যাদের ধরেন এই ব্রেক নেওয়ার জায়গাটা বা ওয়েটা তারা জানে না, তাদেরকে গুছিয়ে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কিন্তু পেন্সিলটা মূলত করা। আর অবশ্যই আমার বই বিক্রির ক্ষেত্রে তো পেন্সিল একটা অনেক বড় ভূমিকা ছিল। আমার ব্যক্তি ইমেজও ছিল, কিছুটা ছিল, একদম যে ছিল না তা না। ধরেন অনেক সেই 5-7 বছর 10 বছর লেখালেখিতে কিছু পাঠক আমার লেখা পড়ে। আচ্ছা, কিন্তু আমি প্রচন্ড অনিয়মিত। পেন্সিল প্রকাশনী থেকে কোনো একটা মেলায় সম্ভবত 50 বা 52টা বই বের করছিল। হ্যাঁ, বই 52। আচ্ছা, এত রাইটার আসলে হয় নাকি? যে যেহেতু গ্রুপে লেখে, কেউ যদি মনে হয় যে সে বই করতে চায়, একটা 4 ফর্মা বা 3 ফর্মার বই বের করতে কয় টাকাই বা লাগে, সে ফাইন্যান্স করতেছে, করে ফেললো। সো আলটিমেটলি 52টা বই, এটা কি আলটিমেটলি বই বের হওয়ার ক্ষেত্রে কোনো মানে এই কি বলে বইয়ের মার্কেটে এটা আদৌ কোনো ইম্প্যাক্ট ফেলছে, নাকি হচ্ছে যে অন্য পেশায় সাইন করে ফেলছে, এখন বই একটা হইলে একটা তার পোর্টফোলিও হয়, মানে তার ওই ইগো স্যাটিসফায়ার একটা জায়গা হিসেবে আসলে পেন্সিল এটা আমরা আসলে এই জায়গাটাতে প্রথম থেকেই আমাদের ধরেন আমরা প্রত্যেক বছর কিন্তু এক মেলায় 52টা বই তো কিন্তু কম না। হ্যাঁ, অনেক বই, অনেক বই। আমরা কিন্তু পেন্সিলের প্রথম থেকেই আপনার ওই প্রতিযোগিতার মাধ্যমে কিছু পাণ্ডুলিপি নিয়ে থাকি 10টার মতো। তারপরে ধরেন প্রতিষ্ঠিত কিছু রাইটার যাদের অন্যান্য প্রকাশনী থেকে অলরেডি বই চলে আসছে, তারা পেন্সিলে নিয়মিত লেখালেখি করে, একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে তাদের, এখানে তাদের কিছু পাঠক তৈরি হয়েছে, তাদের কিছু বইও আসছে। আবার আপনি শেষে যে কথাটা বললেন ওইটাও মিথ্যা না, কারণ এখন বইয়ের বাজারে, মানে আমি তো ব্যবসায়ী, আমি জন্য বাজার বললাম না, বাজারই তো। হ্যাঁ, এখন বইয়ের বাণিজ্য মেলা আর বই মেলার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না, দুটাই তো আসলে এখানে প্রমোশন এর জন্যই। হ্যাঁ, সো একটা প্রকাশনে যদি বই বিক্রি না হয় তাহলে সে চলবে কেমন করে? শুধুমাত্র আপনি মেধা লালন করতে গেলে কিন্তু পেটে কিছু আসবে না। তো আর আসলে পেন্সিলটা তো আমরা যারা যে কজন এখন পর্যন্ত পেন্সিলের হাল ধরে আছি, আমাদের সবার আলাদা আলাদা প্রফেশন আছে সবার।
তো শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যে আমরা পেন্সিলের পাবলিকেশনটা আসলে করি নাই, শুধুই বাণিজ্যিক উদ্দেশ্য, এখান থেকে বাণিজ্য আমাদের হয় না, না হলেও আমাদের খুব বেশি যে ইম্প্যাক্ট পড়বে তা না। আমরা চেষ্টা করেছি এখানে ধরেন যে মেধাবী লেখক যারা আছেন, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তো সেক্ষেত্রে ধরেন কিছু ওই 52টা বইয়ের ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা ছিল। আর আপনি শেষে যে কথাটা বললেন এটাও আমরা অস্বীকার করতে পারবো না। এটা অবশ্যই স্বীকার করা উচিত এবং প্রাউডলি স্বীকার করা উচিত। কারণ যে একটা বই, এই বইকে প্রথমত প্রোডাক্ট হিসেবে কনসিডার করে এই বইকে অবশ্যই প্রফিটেবল বানানোর জন্য করতে হবে। একটা বই যদি মিনিমাম 150-200 মানুষ না কিনে তাহলে সে বই ছাপানোর দরকার কি? এক্স্যাক্টলি, হ্যাঁ, মিনিমাম একটা কোয়ান্টিটি তো যেতেই হবে। হ্যাঁ, আমি করছি, মানে বিভিন্ন প্রকাশকের কাছ থেকে ডেটা নিয়ে দেখছি যে কোনো একটা বই যদি 150 কপি যায় তাহলে তাদের লোকসান হয় না, মানে প্রফিট না হলেও লোকসান হয় না। সো আমার কাছে যদি কেউ করে, মানে আমি তো প্রত্যেক বছরই অন্তত 2-3 জন নতুন রাইটার কোনো না কোনো পাবলিশারের সাথে জোগাড় করে দিই। কেউ আমার কাছে বই ছাপানোর কথা বললে সবার আগে আমি জিজ্ঞেস করি যে তুমি কি শিওর তোমার বই 150 কপি যাবে? যদি 150 কপি না যায় তাহলে তোমার বই ছাপায় না। সো ওইটা তো অবশ্যই মাথায় রাখতেই হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতেই হবে। আচ্ছা, কিন্তু আমার মানে আমি যদি একটু অন্য অ্যাঙ্গেলে প্রশ্ন করি, যে যদি এইটা হইতো যে পেন্সিলের, যেহেতু পেন্সিলের প্রধান শক্তি কি, এই 3-4 লাখ মেম্বার আছে, এটাই তো। হ্যাঁ, মেম্বাররা অনেক বড়। হ্যাঁ, তো সেক্ষেত্রে পেন্সিলের তো মানে বাংলাদেশে তো প্রকাশনের অভাব নাই, 200-300 প্রকাশন তো আসেই মনে হয় বইমেলায় যেহেতু স্টল দেয়। কিন্তু আমার তো মনে হয় যে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে এজেন্সির। যে আমি বই দেখি প্রত্যেক বছর, আমার অলরেডি 18টা বই বের হয়ে গেছে, কিন্তু আমি যে এক্সিস্ট করি এটা অধিকাংশ মানুষ জানেই না। কারণ কি, মানে সেরকম কোনো এজেন্সি নেই। সেরকম কোনো একটা এজেন্সি যদি থাকতো যে যাদের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে যে ভাই আমার এই বইটা বের হচ্ছে, তুমি আমার বই 500 কপি বিক্রি হবে, এটার জন্য তুমি প্রমোশন করো, যেন যা খরচ আমি তোমার দেবো। তো পেন্সিল তো নিজে প্রকাশ হয় না, হয় এরকম কোনো একটা এজেন্সি করলে আমার মনে হয় সেটা পেন্সিলের জন্য অধিক ইম্প্যাক্টফুল হইতো। নাকি ওইটাতে কি বলে, যেহেতু রেডিমেড ফল আসবে না, ওইটার কারণে আপনারা ওখানে পিছিয়ে গেছেন? ব্যাপারটা আসলে ঠিক রেডিমেড ফলো না। বাংলাদেশের বিখ্যাত প্রকাশনী যারা আছেন, বইমেলাতে সবারই একটা ব্যস্ততা থাকে আলাদা। আর আমাদের যেহেতু আসলে নিজেদের প্ল্যাটফর্ম থেকে লেখকদের খুঁজে না, আমরা বলবো যে ওই যে ছেকেই নিয়ে আসি। আমাদের পাণ্ডুলিপি চাওয়া হয় প্রত্যেক বছর বইমেলার আগে, সেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে 8টা-10টা বই আসে। আপনারা মনে হয় কোনো বছর জাগৃতির সাথে কোলাবোরেশন করছেন? প্রথমবার 2017-তে। সো এটা তো আপনারা এই এরকম জাগৃতির সাথে আরো 2-3-4টা কোলাবোরেশন। হ্যাঁ, তখন অফারও ছিল, আমাদের অফারও ছিল আসলে। আমার যেটা মনে হয় যে বই তো ছাপা হইলো, মানে এখন আপনি বই বের করলেন বা আমি বই বের করলাম, আমার পরিচিত বন্ধু বান্ধব মিলে 150 কপি বিক্রি করে দিল, লাভটা কি? আপনি কি বলতে চাচ্ছেন পেন্সিল কেন সরাসরি প্রকাশনীতে আসলো? না, প্রকাশনীতে আসতে পারে, কিন্তু আমার মনে হয় যে পেন্সিলের যে স্ট্রেংথ বা ইম্প্যাক্ট রাখার জায়গা ছিল, সেটা হওয়ার কথা উচিত ছিল ডিস্ট্রিবিউশন চ্যানেল অথবা হচ্ছে এজেন্সি টাইপ কিছু একটা, তাহলে সেটা মোর ইম্প্যাক্টফুল হইতো। আপনারা তো এজেন্সি টাইপ এখনো কিছু করলেন না। আমাদের আসলে অনেকগুলো পরিকল্পনাই ছিল, এজেন্সি টাইপ কিছু করার পরিকল্পনা যে একদমই ছিল না তা না। তো আপনারা কোনো একটা রাইটারের সাথে প্রকাশনীর সাথে, হ্যাঁ, আমরা শুধু ট্যাগ করে দিতে পারতাম, মাঝখান থেকে একটা আপনারা কমিশন নিতেন যেটা রকমারি করে বই বিক্রি। হ্যাঁ, আমরা আসলে তো ওই জায়গাটাতে বিজনেসে যেতে চাই নাই। কেন, মানে এই বামপন্থী চিন্তার কারণ না, এখানে ঠিক বামপন্থী চিন্তা না। আমরা পেন্সিল থেকে যে বইগুলো বের করতে চাচ্ছিলাম, আমরা জিনিসটা গুছিয়ে আমাদের ঘর থেকে করতে চাচ্ছিলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, যে আমরা যেহেতু লেখালেখি নিয়ে কাজ করতেছি, আমাদের একটা স্বতন্ত্র আইডেন্টিটি থাকুক। এখান থেকে প্রকাশনীতে যাব, ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে আসলে আমরা চিন্তাই করি নাই, বাট করা যেত। মানে এই যে বাঙালি যেরকম সবকিছুতে শর্টকাট চিন্তা করে, বা আগে হচ্ছে একটা এক্সপোজার পাওয়া দরকার সেই চিন্তা করে, আপনারা তো তাহলে ওই জায়গা থেকে বেরোতে পারলেন না। না, এক্সপোজ কিন্তু আমরা আমাদের প্রকাশনী করার অনেক আগেই পেয়ে গেছি। হ্যাঁ, আমরা যে বছর জাগৃতির সাথে কোলাবোরেশনে করে করলাম। হ্যাঁ, কিন্তু যেটা হয়েছে আমি বলি যে আপনারা প্রকাশনী করার কারণে দেখা গেছে যে অমুক আমলা, তমুক অ্যাডমিন, তমুক প্রফেসর, এরা আপনার কাছে বই আসার জন্য যতটা সহজে অ্যাক্সেস করবে, আপনারা এজেন্সি হইলে বা ডিস্ট্রিবিউশন চ্যানেল হইলে তখন হয়তো আগ্রহ একটু কম দেখাইতো। ফলে আমার মনে হয় যে যেটাতে আগে বেনিফিটেড হওয়া যাবে, বেশি প্রফিটেবল হওয়া যাবে, আপনারা মনে হয় এই যে নাম্বারের শক্তিটা কাজে লাগায় ওইটাতে মনে হয় বেশি ফোকাস করছেন।
হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে সেভাবে আপনি বলতে পারেন, কিন্তু আমাদের আসলে মূল চিন্তাটা ছিল যেহেতু আমরা লেখালেখিটাই মূল ফোকাস ছিল আমাদের, তারপরে আরো অনেক কিছু অ্যাড হয়েছে পেন্সিলের সঙ্গে। এখন তো দেখলাম অনেক গান টান আপলোড, হ্যাঁ গান আসে, ফটোগ্রাফি আসে, পেইন্টিং আসে। আমরা কিন্তু ফটো এক্সিবিশন, পেইন্টিং এক্সিবিশনও করেছি শিল্পকলা একাডেমিতে টানা কয়েক বছর। আমরা আসলে লেখালেখির এই যে ঘরটাকে নিজেরা গুছিয়ে নিতে চেষ্টা করেছিলাম। হ্যাঁ, বাট আমার মনে হয় যে এটাও ঠিক আছে, বাট মানে সব কিছুর পরে বাঙালি সব কিছুতে যেভাবে হচ্ছে এই টাকা জিনিসটাকে যেরকম একটা অপবিত্র এবং পরিত্যাজ্য জিনিস হিসেবে মনে করার চেষ্টা করে এবং টাকা সবসময় একটা আন্ডার টেবিলের মাধ্যমে ডিল করে, এই প্র্যাকটিসটা মনে হচ্ছে যে আপনাদের অনেক কিছু করার ক্ষেত্রে একটা বাধা না? মানে লোকজন ভাববে টাকা খাচ্ছে, এটা করতেছে, সেটা। হ্যাঁ, অনেক কিছুই তো বলে, অনেক কিছু তো শুনি। তো ওই যে পেন্সিল দিয়ে অনেক পয়সা আমরা করে ফেলছি, হ্যাঁ মানে এটা সেটা। বেশি পয়সা করলে সমস্যা কি? মানে আপনি যে এই যে এটা পেছনে সময় দেন, এটা যদি একটা জব হইতো, এটা এখানে আপনার টাকা দিতে হইতো না? এটা জব হলে এই পেন্সিলে আমরা যারা পেন্সিলের সময় দেই, হ্যাঁ, যদি পয়সা দিয়ে পেন্সিলের এই সময়টা কিনতে হইতো, পেন্সিলের পয়সা বের করতে পারতো না। হ্যাঁ, সো এইসব জায়গায় তো আমার মনে হয় যে তো এটা আসলে ওই যে ওই সংশয় সংকল্প যথা চলে, পাছে লোকে কিছু বলে, কি বলুক না, কি যায় আসে। হ্যাঁ, কি যায় আসে বলার, যেটা আপনি মুখে বলতেছেন কিন্তু আচরণে তো আবার সেই কি যায় আসার কারণেই সেই ট্রান্সপারেন্সি, সেই অডেসিটিটা তো পেন্সিলের মধ্যে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না। অডেসিটি তো নাই, মানে মনে তো হচ্ছে যে অডেসিটি একটু ঘাটতি আছে। আসলে ওই যে আমরা তো আসলে সবাই যে যার আলাদা সবার প্রফেশন আছে, একদম গুছিয়ে যে আপনাকে আমি যদি একদম একটা ফরম্যাটে গুছিয়ে আপনি আমাকে এখন প্রেজেন্ট করতে বলেন, আমার একটু সময় লাগবে। কিন্তু সেক্ষেত্রে আমরা নিজেরা যারা পেন্সিলকে নিয়ে এখন পর্যন্ত ফাইট করতেছি, আমি বলবো ফাইটই করতেছি, কারণ দেখা গেছে যে দিন শেষে সবকিছু করার জন্য কিন্তু পয়সাও লাগে। আমরা আমাদের পকেট থেকে দিনের পর দিন দিয়ে আসতেছি। এটা তো যে কোনো সংগঠন করতে গেলে এটা তো সংগঠনকে দিয়ে আসতেছি। তো এখন ধরেন গুছায় আনি, অগোছালো হয়, আবার গুছায় আনি, এভাবে চলতে চলতে তো সময় তো অনেকখানি পার করে ফেললাম, অনেকদিন, 7 বছর প্রায়। দেখা যাক কি করা যায় সামনে। হ্যাঁ, আমি সম্ভবত 2020-21 বা কোনো একটা সময় আমি পেন্সিল নিয়ে একটা রিসার্চ দেখতেছিলাম। তো সেইখানে আমার ফাইন্ডিংস ছিল যে বাংলাদেশের যে কোনো গ্রুপগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন একটা মেম্বার হয়ে যায় তারপর এরা হচ্ছে ব্যবসা নামে, এবং ব্যবসা নামার কিছুদিনের মধ্যে দেখা যায় সেটা এক বা একাধিক গ্রুপ হয়ে যায়, ফাটল হয়। পেন্সিল এইটাতে আসছে কিনা সেটা অপেক্ষা করতে হবে। সো আমি এরপর আর পেন্সিলের কোনো আপডেট জানি না 3-4 বছরে। না, এখন পর্যন্ত ফাটল হয় না। ফাটল বলতে গেলে ধরেন আমরা মানে কোর মেম্বার গিয়ে আর একটা পেন্সিল 2 এই ধরনের এরকম কিছু হয় না এখনো। কিছু গ্রুপ হয়েছিল আমাদের এখান থেকে গিয়ে, যেহেতু এখন পর্যন্ত আমরা এখান থেকে বেনিফিটেড হওয়ার চিন্তা করা শুরু করি নাই, তো ওই জন্য আমাদের কোর কমিটিতে এরকম ফাটলটা হয় নাই। আশেপাশে ধরেন এরপরেও গ্রুপ হয়েছে কিছু, এখান থেকে ছুটে গিয়েও হয়েছে, ওগুলো সাস্টেন করে নাই। আচ্ছা, সো আপনার বাড়ি তো নারায়ণগঞ্জে, নরসিংদীর সাথে আপনার কানেকশনটা কিভাবে? নরসিংদীর সাথে কানেকশন হচ্ছে ব্যবসা করার জন্য এখানে যাওয়া। আমি লোকাল মার্কেটে কাপড়ের ব্যবসা করি, মেয়েদের আইটেমগুলো, লেডিস আইটেমগুলো করি। তো বাবুরহাট অনেক বড় একটা হাট, আপনি হয়তো নাম শুনে থাকবেন। হ্যাঁ, নাম জানি। তো আমাদের নারায়ণগঞ্জে একটা ইন্ডাস্ট্রি আছে, ওখান থেকে আমরা বাবুরহাটের সাথে বিজনেস করতাম। মানে হাটের কাছে যাওয়ার জন্য আমার বেসিক্যালি নরসিংদী যাওয়া, ওখানে ব্যবসার উদ্দেশ্যে যাওয়া। আচ্ছা, সো নরসিংদী আর নারায়ণগঞ্জ তো বোধহয় কাছাকাছি না? আমার ফ্যাক্টরি থেকে আমার বাসা 45 কিলোমিটার। আচ্ছা, মানে এটা কি পার্শ্ববর্তী জেলা না মাঝখানে আর কোনো জেলা আছে? আমি একটুখানি আড়াই হাজার ঢুকে গেছিল বাংলাদেশের ম্যাপ আমার কত। হ্যাঁ, পার্শ্ববর্তী জেলা। আচ্ছা, তো আমি যেটা জানতে চাচ্ছি যে নারায়ণগঞ্জের সাথে নরসিংদীর প্রকৃতিগত পার্থক্যটা কোথায়? মানে নরসিংদী তো আমি গেছিলাম একবার, নারায়ণগঞ্জের মতো অত ব্যস্তও না, আবার হচ্ছে পুরোপুরি মফস্বলের মতোও না। মানে তাহলে নরসিংদী কি কিছুটা মানে একটু আইডেন্টিটি ক্রাইসিস আছে শহর হিসেবে, না নরসিংদীর এটা কি মানে? নরসিংদী আপনি মফস্বল বলতে পারেন, নারায়ণগঞ্জের সাথে নরসিংদীর প্রকৃতিগত যে পার্থক্য যেটা আছে, ধরেন নরসিংদীতে এখনো প্রচুর খোলামেলা জায়গা, নরসিংদী শহরটা অনেক বড়, নরসিংদী জেলাটাই অনেক বড়। আর হচ্ছে নরসিংদী কিন্তু অনেক পুরনো বিজনেস হাব, অনেক পুরনো বিজনেস হাব। আপনার বাবুরহাটের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে, এবং মজার ব্যাপার হচ্ছে বাবুরহাট থেকে কিন্তু সারা বাংলাদেশে কাপড় সাপ্লাই হয়। আমাদের লোকাল মার্কেটে যে ডিমান্ডটা আছে এর অনেকাংশই বাবুরহাট থেকে ফিল আপ হয়। সারা বাংলাদেশ থেকে কাপড় বাবুরহাটে আসে, এখান থেকে আবার ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো ব্যবসায়ী দিক থেকে নরসিংদী অনেক আগে থেকে এগিয়ে। আমি নারায়ণগঞ্জ থেকে নরসিংদী ব্যবসা করার জন্য গেছি।
আচ্ছা, ওকে। তো আপনি তো ব্যবসার উদ্দেশ্যে অনেক দেশেও যান, মানে এখনো পর্যন্ত তো কয়টা দেশে যাওয়া হয়েছে আপনার? আমার 14-15টা দেশে যাওয়া হয়েছে। ব্যবসার উদ্দেশ্যে সব বেড়ানোর উদ্দেশ্যে বেশি যাওয়া হয়েছে। আচ্ছা, বেড়ানোর উদ্দেশ্যেই যান। সো যখন এই যে হয় কি বলে বাংলা লোকজন যখন যারা বিদেশ যায় তাদের সাথে আমি যখন গল্প করি, তারা বলে যে বাংলাদেশে থাকাকালে তারা আসলে বাংলাদেশে এটা গুরুত্বটা বোঝে না। যখন বাইরে গিয়ে দেখা যাচ্ছে খাবার দাবার আলাদা, পোশাক আশাক আলাদা, ঘুমানোর জায়গাটা আলাদা এবং ভাষাও আলাদা, তখন সে হচ্ছে ওই প্রত্যেকটা মুহূর্তে সে দেখা যাচ্ছে তখন তার মধ্যে বাংলাদেশ বসবাস করা শুরু করে। সো আপনার মধ্যে কি ওইরকম ফিলিং হয় বাইরে গেলে, নাকি যেহেতু ওরকম লং ট্রাভেল করা? আমি আসলে খুব বেশি দিনের জন্য তো যাই না, হাইস্ট সর্বোচ্চ মানে আমি 1 মাস দেশের বাইরে ছিলাম। আমি কখনোই হোম সিকনেস ছিলাম না, কখনো না। তো আমার ছোট বাচ্চাটা হওয়ার পরে মানে একটু পরিণত বয়সে বাবা হয়েছি, তো আবার আমি এখন খুব মিস করি বাবা হওয়ার। তার অপরিণত বয়স কোনটা? পরিণত বয়স মানে আমার ধরেন আমার বড় বাচ্চা দুইটার বয়স আগে 11.5 বছর। তখন আমার বয়স তো কম ছিল, 11.5 বছর কম ছিল। হ্যাঁ, মানে তখন হ্যাঁ, তো তখন আমার আসলে খুব স্ট্রাগলিং টাইম ছিল। কাজের জন্য সকালে বের হয়ে যেতাম, দেখতাম বাচ্চারা ঘুমাচ্ছে, রাতের বেলা ফিরেও দেখলাম বাচ্চারা ঘুমাচ্ছে। আর ওই বাবা হওয়ার মজাটা আমি তখন পাই নাই। মানে একটা ইমোশন ক্রিয়েট হওয়া একটা আলাদা। যেমন আমার বাচ্চারা যখন হইলো, আমি তখন হসপিটালের বাইরে চিকেন বান বা এরকম কিছু একটা খাচ্ছিলাম। তো সারাদিন কাজ করি, রাতের বেলা বাসায় ফিরে যাই, টুইন 2টা বাচ্চা, একটা ঘুমায় একটা জাগে, মানে খুব আদর আহ্লাদ নিয়ে যে রাত জাগতাম, তারা বিরক্ত হয়ে রাত জাগতে হয়তো বাধ্য হয়ে। ছোটবেলায় আমি ফার্স্ট বাবা হওয়ার ফিলিংটা পাই, আমি একটা গল্পতে এটা লিখছিলাম। আমার মেয়েটা 14 মাস বয়সে একবার পুড়ে গেছিল, একটা বার্ন হয়েছিল তার। তো আমি বাসায় ছিলাম না, ওকে নিয়ে আমার শাশুড়ি সম্ভবত হসপিটালে গেছিল, আমার ফুপু চলে আসছিল। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ঢোকার পরে আমার মেয়েটা আমার দিকে যেভাবে তাকালো, আমি সেদিন বাবা হইলাম। আচ্ছা, মানে ও চিৎকার করে কাঁদতেছিল, আমার দিকে তাকা জাস্ট চুপ হয়ে গেছে। মানে একটা ম্যাসিভ বার্ন হয়েছিল তার। আমি সেদিন থেকে বাবা হওয়ার ফিলিংটা আমার মধ্যে আসছে আর কি। তো তারপরে তো সময় অনেক গেল, তো আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে ফাদারহুড খুব এনজয় করতেছি, আমার ভালো লাগতেছে। এটা বড় বাচ্চাদের প্রতি মানে অবিচার করা হবে এটা বললে ওই ফিলটা ওরকম ভাবে তখন আসে নাই। ওকে। সো ওরা তো জমজ? হ্যাঁ, জমজ। আচ্ছা, আমারও জমজ মেয়ে, কিন্তু যেটা হয়েছে যে ওরা তো আইসিইউতে ছিল 37 দিন। ফলে আমার হচ্ছে ওদের সাথে দেখাই হয়েছে 37 দিন পরে, মানে পুরোটা তো ওইভাবেই ছিল। কিন্তু যেহেতু ওরা সেম জেন্ডার, ফলে আমার মানে আলাদা ওই ফিলটা আমি বুঝতে পারি না, যদিও চেহারা আলাদা, কিন্তু তারপরেও সেম জেন্ডার হওয়ার কারণে ওই এটা করতে পারে না। কিন্তু আপনার তো জেন্ডার আলাদা। হ্যাঁ, ছেলে এক মেয়ে। ফলে ওদের মধ্যে আসলে স্বভাবগত বা অন্যান্য কোনো সাদৃশ্য আছে না, কিভাবেই হয়? মানে যমজদের নিয়ে তো অনেক ধরনের গল্প শোনা যায়, অসুস্থ হলে একসাথে হয়, এই হয় সে হয়। কথাটা সত্য অবশ্য, মানে আমার 2 মেয়ে অসুস্থ হলে একসাথেই হয়, এরকম নানা ধরনেরই থাকে। আমার বাচ্চা দুইটার ক্ষেত্রে কি ওদের কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই। ও যে একজন ঘুমালে আরেকজন ঘুমাবে এরকম কোনোদিনই আমি দেখি নাই। বা চেহারা, রুচি, অভ্যাস, পছন্দ, চলাফেরা টোটালি ডিফারেন্ট, কোনো মিল নাই। আচ্ছা, সো তাইলে আসলে যেটা হচ্ছে এদের জন্ম হওয়ার কথা ছিল আলাদা আলাদা, কিন্তু একসাথে হয়ে যাওয়ার কারণে হয়েছে। তো আপনার বাবার আপনাকে নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো স্বপ্ন ছিল। সো আপনি আপনার বাবার স্বপ্নের কতটা পূরণ করতে পারছেন বলে মনে হয়? বা বাবা না বলে বাবা মা বলি, পরে আবার লোকজন বলবেন যে নারী বিদ্বেষী হয়ে গেছে, শুধু বাবার কথা বলতেছে, মায়ের কথা বলতেছে। বাবা মাই বলি। আমি আমার বাবা মার সম্পর্কে একটু বলি। আমার বাবা একজন ব্যবসায়ী মানুষ, প্রচন্ড রাগী একজন মানুষ। ওনার 76 ইয়ার্স ওল্ড। উনি এখনো 10-11 ঘন্টা অফিস করেন। তার বিজনেস উনি নিজে করেন, আমার ব্যবসা আমরা করি, আমরা 2 ভাই। তো উনি প্রচন্ড বাস্তববাদী একজন মানুষ। তো উনি মানে তার ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কক্সবাজার উনি তার জীবনে কোনোদিন যায় নাই। আচ্ছা, তার কথা হচ্ছে ভালো জামা কাপড় পরে লাফ দিয়ে পানিতে নেমে যাবে, ওটা কেমন ভদ্রতা। এটা তার ব্যাখ্যা। তার জায়গায় তার উনি ঠিক। কারণ হয়েছে কি, আমাদের ফ্যামিলিটা অনেক বড়। আমার বাপ চাচারা 3 ভাই 6 বোন, আমরা এখনো জয়েন্ট ফ্যামিলি। আচ্ছা, আমরা সবাই একসাথে থাকি। তো আমার বাবা একদম ছোটবেলা থেকে প্রচন্ড স্ট্রাগল করে বড় হয়েছে। উনি আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওনার চিন্তা ভাবনা এরকম কেন।
তো উনি দেখছে যে আমার ফ্যামিলি মেম্বার 15 জন 18 জন দিন শেষে বাবার সাথে কাজ করে আমার খাবার পয়সা জোগাড় করতে হবে, তাদের জামা কাপড় জোগাড় করতে হবে, তাদের লেখাপড়ার পয়সা জোগাড় করতে হবে। উনি এই ট্র্যাকে চলতে 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 আসলে এরকম হয়ে গেছে, উনি অন্য কিছু চিন্তা করার সুযোগই পায় নাই। আজকে আমি যে বিদেশে যাওয়ার কথা চিন্তা করতে পারি, আমার বাবা আমাকে একটা বেজের উপরে দাঁড়া করে দিয়ে গেছে দেখে আমি কক্সবাজার বছরে 3 বার যাই। হ্যাঁ, তো যুদ্ধ পরবর্তী বাংলাদেশে ওটাই তো ইকোনমি শুরু, ধরেন লাস্ট 50 বছর 52 বছর যে জেনারেশনটা ছিল তাদেরকে আমাদের আসলে প্রত্যেকদিন সকাল বিকাল স্যালুট করা উচিত, কারণ তারা কিন্তু আমাদেরকে একটা বেজে দাঁড়া করে দিয়ে গেছে। ওইরকম যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, ব্যবসা নাই, চাকরি নাই, খাবার নাই, কাজ করে বিশাল বড় ফ্যামিলি পালতে হয়েছে। তো এই ট্র্যাকে চলতে চলতে আমার বাবার চিন্তাধারাটা এরকম যে কক্সবাজারকে আমি লাভ দিয়ে কেন পানিতে নামবো। আমার মা ছিলেন একটু কল্পনাবিলাসী মানুষ, আমার নানা স্কুল টিচার ছিলেন, আমার মা প্রচুর বই পড়তেন, বই পড়ার অভ্যাসটা আমরা বড় ভাই বোন আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। তো উনি একটু স্বপ্ন দেখতে, একটু গান শুনতে, একটু বই পড়তে পছন্দ করতেন। তো এরকম মারাত্মক বিপরীতমুখী চরিত্রের একটা ফ্যামিলিতে আমি বড় হয়েছি, আমার মধ্যে দুইটাই আছে। কিন্তু ওনাদের আপনার এনে স্বপ্ন তো স্বপ্নটা যে আমার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে ব্যবসায়ী হবে, আমি ব্যবসায়ী হয়েছি। আচ্ছা, যেমন আমার ইচ্ছা ছিল আমি ব্যাংকার হব, আমার খুব। ব্যাংকার কেন? ব্যাংকার তো খুব বোরিং সাধারণত মানুষ ভাবে। হ্যাঁ, এটার একটা মজার ব্যাপার হচ্ছে আমি ছোটবেলা দেখতাম আমার আব্বা অফিসে যাচ্ছে, আমার দাদা অফিস তার কাজের জায়গায় যাচ্ছে, আর পাশাপাশি আমাদের বাসায় এক ভদ্রলোক পাশের বাসায় ভাড়া থাকতেন, উনি ব্যাংকে চাকরি করতেন, উনি টাই পরে অফিসে যেত। আমার মনে হতো যে আমি ব্যাংকে চাকরি করলে খুব টাই পরে অফিসে যাওয়া যাবে, ওই চিন্তা থেকে আমার ব্যাংকার হওয়ার ইচ্ছা ছিল আর কি। তো পরবর্তীতে আসলে আর ওদিকে যাওয়া হয়নি, যেহেতু ব্যবসায়ী ফ্যামিলি ছেলে। আমি নিজেও বিজনেসে ঢুকে গেছি অনেক ছোটবেলায়। তো আমার বিজনেসে মেন্টর আমার বাবা, তার ড্রিম ছিল তার ছেলে ব্যবসায়ী হবে, ব্যবসায়ী আমি স্বপ্ন পূরণ করতে। আপনার পরিণত বয়সে সন্তানের কথা বলবো না, আপনার অপরিণত বয়সের বাচ্চা যে দুইটা, ওরা তো মোটামুটি 11-12 বছর হয়েছে। হ্যাঁ, 11.5 বছর। তো ওদের নিয়ে আপনার স্বপ্ন কি? আমার বাচ্চাদের নিয়ে আমার স্বপ্ন হচ্ছে ওই যে ওইরকম ধরেন কাব্যের ভাষায় বলতে গেলে মানুষের মতো মানুষ হবে, এরকম ব্যাপারটা আসলে যেটা কি না, এটা তো একটা আইডিয়া যে মানুষের মতো মানুষ যে আসলে কি, এটা কিন্তু ওইটারও কিন্তু কোনো মানদণ্ড নাই। না, এটা তো খুব অদ্ভুত। মানে আমি যদি এখন এরশাদ শিকদারকে মানুষ ধরি, সেও মানুষ, সাকিব আল হাসানকে ধরলেও মানুষ, আমিও মানুষ, আবার আপনিও মানুষ, তাহলে এখন মানুষের মতো মানুষ আসলে কোন মানুষ? আচ্ছা, আমি আমার সন্তানদের নিয়ে যেটা চাই, তাদের স্কুলে ফার্স্ট হইতে হবে এরকম কোনো ডিমান্ড আমার নাই, তাদের অনেক বড় সাকসেসফুল বিজনেসম্যান হইতে হবে এরকম কোনো ডিমান্ড আমার, মানে আমি আমার ফোর্স নাই। 30-এর পরে তার অর্থ উপার্জন কিভাবে করবে সেটা বলবেন, সেটা হলেই 30-এর পরে অর্থ উপার্জন তারা, আমি চাই তারা যে কাজ করে মজা পায় তারা যাতে সেই কাজটা প্রফেশন হিসাবে নিতে পারে, এটা আমার চাওয়া। আচ্ছা, যেমন আমি যেই কাজ করে মজা পাই সেটা আমি প্রফেশনে যাইতে পারি নাই, কিন্তু এখন আমি আমার কাজের জায়গাটাকে মজা করে নিয়েছি। ধরেন আমার জায়গা থেকে আমি এখন এই কথা বলতে পারি, কিন্তু আমার মনে হচ্ছিল যদি ধরেন আমি ক্রিয়েটিভ কিছু যদি করতে পারতাম, আমি যদি মুভি বানাইতে পারতাম অথবা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করতে পারতাম। অনন্ত যদি তো ফিল্ম বানাইছে, সে তার চিন্তা থেকে বানাইছে, মানে মুভি বানাইতে পারতাম, বা মাহফুজুর রহমান এখন গান গাচ্ছে। হ্যাঁ, সো আপনার তো চাইলে আপনি ওইরকম উদাহরণ তো ফলো করতে পারেন, মানে যদি ওইরকম আসলেই মনে হয়। না আসলে নাকি মনে করেন যে আসলে কি বলে আপনার স্কিল তৈরি করার জন্য সময় দিতে পারেন নাই? আসলে আপনার হাহাকারটা কোনটা নিয়ে? মুভি তো বানাইতে পারেন যে কোনো সময় চাইলেও না। আমার হাহাকার না, বেসিক্যালি এটা হাহাকার বললে অতৃপ্তি, আমার অতৃপ্তির জায়গা থেকে অতৃপ্তিও যদি বলি তাহলে আমি আমার প্রফেশনকে ছোট করব। আমি আলহামদুলিল্লাহ আজকে আপনার এখানে বসে 2 ঘন্টা কথা বলতে পারতেছি, আমার এরকম একটা ভালো প্রফেশন আছে সেই জন্যই, এবং এটার ব্যাকগ্রাউন্ড আমার বাবা আমাকে তৈরি করে দিয়েছে। বা এই স্বপ্নটা উনি দেখছিল, আমি হয়তো ছোটবেলায় ইমোশন দিয়ে চিন্তা করছিলাম, উনি ইমোশন দিয়ে চিন্তা করে নাই। আমার ক্রিয়েটিভ কিছু করতে পারলে, যেমন আমার বাচ্চাদের নিয়ে কথা হচ্ছে আমার ছেলেটা ছবি আঁকতে খুব পছন্দ করে। এখন আপনি বলেন তো বাংলাদেশে ছবি এঁকে একটা ছেলে কি তার সংসার চালাতে পারবে? কয়জন পারছে? প্যারিস চলে যাক। হ্যাঁ, তখন তার প্যারিস যাইতে হবে। হ্যাঁ, মানে আপনার তো সঙ্গতি আছে। আমার বাচ্চাদের নিয়ে আমার এটাই চিন্তা যে ও যেটা করতে পছন্দ করে, ওর যেটাতে স্কিল ডেভেলপ করবে, ওটা যাতে ওর প্রফেশন হয়। হ্যাঁ, তো সেটার জন্য আপনার তো সাপোর্ট দেওয়া লাগবে। আপনার ছেলেকে প্যারিস পাঠিয়ে দেন। হ্যাঁ, যদি ওরকম হয় আমি প্যারিস অবশ্যই পাঠাবো। মানে আমার কথা হচ্ছে তার ক্রিয়েটিভিটির জায়গাটা তার প্রফেশনে কাজে লাগুক। আজকে যে ধরেন আর্কিটেকচারে যে ক্রিয়েটিভ, সে যদি সে যে ব্যাংকে চাকরি করে অথবা ধরেন সে সমাজ কল্যাণ অধিদপ্তরে চাকরি করে, সে কিন্তু তার ওই মেধাটা কাজে লাগাইতে পারবে না। হ্যাঁ, অধিকাংশ মানুষ সম্ভবত মেধা নিয়েও তো কনসার্ন না, সে যে কোনোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে চায়। এটা তো একটা বেসিক নিড, এটা একটা বেসিক নিড, যে কোনোভাবে পয়সাটা আসবে, আমি ঘর সংসার চালাবো। হ্যাঁ,
নিজে একটা ভালো জামা কাপড় পরবো, মাসে একদিন রেস্টুরেন্টে যাব, মানুষ খুশি। তো খুশির জায়গাটা তো আসলে শেষ নাই। তবে এইটা কিন্তু যদি আপনি খুব গভীরভাবে চিন্তা করেন যে আপনার কাজের পছন্দের বিষয়টা যদি আপনার প্রফেশন হয় এবং এটা দিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে এর চেয়ে আনন্দের আর কিছু নাই। হ্যাঁ, বাট এটা একই সাথে প্রবলেম এই কারণে যে আমি যে কারণে করি না, কি বলে, আমি যে কারণে কমার্শিয়াল রাইটিং করি না, কারণ হচ্ছে যখন আমি এই লেখালেখি করে এই জীবিকা নির্বাহ করতে যাব, তখন আমি আসলে বাছ বিচার করার সুযোগ পাবো না, পাবেন না, যা আসবে তাই মান লিখতে হবে। তখন কিন্তু এই জিনিসটা আমার কাছে এই একটা 9টা 5টা বোরিং জবের চাইতে আলাদা কিছু না। হ্যাঁ, ওই ফরম্যাটে পড়ে যায় তখন। সো এটার জন্য আমি কি হলো, আমার বাঁচার উপায়টা কি হলো, আমি হচ্ছে এই যে আমি যেহেতু প্রচুর ইন্টারভিউ করি, ইন্টারভিউটাকে তখন আমি আমার প্রফেশন বানায় ফেলছি, যে আর ইন্টারভিউ নেই, সবাই তো তখন আমার লেখার ক্যারেক্টারই হয়ে যেতে পারবে। সো এই জন্য মানে এটা আমাকে সামহাও হেল্প করছে। বাট যদি আমার লেখালেখি করে এই জীবিকা নির্বাহ করতে হইতো, তাইলে মেবি এই প্যাশন প্রফেশনের এই কনফ্লিক্ট থেকে বেরোতে পারতাম না। হ্যাঁ, এটাও আপনার কথাটাও গুরুত্বপূর্ণ। ধরেন আপনার তখন লেখাটা প্রোডাক্ট হয়ে যেত। হ্যাঁ, মানে আমার পছন্দ না, মানে ধরেন আমি আপনার একটা আছে, কি বলে, আপনার একটা প্রোডাক্টের আপনি আমাকে একটা বিজ্ঞাপন লেখা দিতেন, আমি আপনার বিজনেসের আইডিয়া কনসেপ্ট কিছুই পছন্দ করি না। আবার কি হলো, আপনি কিন্তু কোনো কিছুই বোঝেন না, আপনার শুধু টাকা দেওয়ার ক্ষমতাটা আছে। আমি আপনার স্ক্রিপ্ট লিখে দিলাম, আপনি ইচ্ছা মতো অমুককে ঢুকাও, তমুককে ঢুকাও, এইটা দাও নাই কেন, ওই লাইনটা দাও। ফলে কি হলো, আপনি এইসব কোনো স্কিল না থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার যে ডিসিশন মেকিংয়ের কারণে তখন আপনি কি হইতেছে কি, আপনি তখন আমার ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেছেন। সো এটা কিন্তু একটু প্রবলেম। কিন্তু ধরেন আপনার দুইটাকে ম্যাচ করেই তো আপনার কিছু একটা আগে যাইতে হবে, তাই না? যদি আপনার প্রফেশনের জায়গাটা এটাই থাকে, আপনার মানি জেনারেট যদি করতে হয়, হ্যাঁ, মানে আমি এই যে প্যাশন প্রফেশন হয়ে যায় এরকম প্রচুর মানুষ ইন্টারভিউ করছে, তো সো আমি দেখছি যে তারাও আসলে সেটা চাকরির জায়গায় নিয়ে গেছে, যে বাছ বিচার নাই। এই যে যারা করে, মানে ধরেন যারা নাটক করে বা ফিল্ম করে, এরা একটা যত সময় নিয়ে একটা ক্যারেক্টারের ভিতরে ঢুকবে, এই করবে সেই করবে, সেই সময়টা কি পায়? আজকে এইখানে শুটিং করতেছে, কালকে ওর আরেক জায়গায় চলে যাবে। সো সে আসলে প্রস্তুতি কখন নেয়? বা যারা নাটকের ফিল্মের স্ক্রিপ্ট লেখার সময় তার তো একটা টাইম লাইন থাকে, অমুক সময়ের মধ্যে লিখে ফেলতে হবে, এটাকে ফার্নিশ করা, শেষ করা, ওইভাবে তো করতে পারে না। তখন তখন জাস্ট টাইপরাইটারের মধ্যে টাইপ করা শুরু করে দেয়। হ্যাঁ, এই বিষয়টা চলেই আসে। মানে আপনার ওই কি বলে যে ফরমায়েশি বিষয়টা তৈরি করা, আপনার মেধা খাটায় আপনি একটা ফরমায়েশি কবিতা লিখলেন। তো হ্যাঁ, মানে ধরেন যে এখন আপনি বাপ্পা মজুমদারকে বলবেন যে এই আমার একটা গান করে দিতে হবে, এই হচ্ছে বাজেট, 2 দিনের মধ্যে লাগবে। প্যাশন প্রফেশনের যে বিষয়টা, আমার মনে হয় যে এখানে একটা কনফ্লিক্ট রয়ে যায়। হ্যাঁ। সো এই জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে যে এই আর্নিং এর একটা বিকল্প সোর্স করে রাখলে, তারপর সেই ফ্রিডম সেই নিয়ে কাজ করা যেতে পারে। এটা হতে পারলে তো বেস্ট, যে আপনার খাওয়া পড়ার চিন্তাটা করতে হচ্ছে না, দেন আপনি আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান, ওটার প্রোডাক্ট বানান। হ্যাঁ, এই জন্য ইন্টারভিউ নেওয়ার স্কিলটা, এটা আমার জীবনের সবচেয়ে বড় ব্লেসিং, যে আমি যেহেতু ইন্টারভিউ নিতাম, এই জন্য আমার লেখালেখির উপরে জীবনে কোনোদিন নির্ভর করতে হয় না, এবং সেই জন্য আমি লেখালেখি নিয়ে এত অডেসিটি দেখাইতে পারি। বই, আপনার সেই ফ্রিডম আপনি ক্রিয়েট করে নিতে পারছেন, আপনি সৌভাগ্যবান। হ্যাঁ, বই আমার 150 কপি বিক্রি হয়েছে কি 100টা বিক্রি হয়েছে, তাতে অ্যাবসলিউটলি কিছু যায় আসতেছে না। আদারওয়াইজ তো আমার ওই জিঙ্গেল তো। ওকে, সো আপনার ছেলেকে তাহলে আপনি প্যারিসে পাঠাচ্ছেন নাকি? না, ব্যাপারটা ওরকম না আসলে। ও পছন্দ করুক, ও কি করতে চায়। যদি আমি ওই পর্যন্ত আমার অর্থনৈতিক সঙ্গতি থাকে, আমি চেষ্টা করব তাকে সাপোর্ট দেওয়ার। আচ্ছা, আমি চেষ্টা করব। ওকে, সো এই যে গল্পের ঘর নিয়ে আমরা এত গল্প করতেছিলাম, সেই গল্পের ঘরে ওইরকম কোনো ওই উৎসব হবে না? যেমন ধরেন যে এই যে লালনের যেরকম লালন আখড়ায় যেরকম উৎসব হয়, আপনার গল্পের ঘর ঘিরে এরকম কোনো কিছু হওয়ার প্ল্যান নেই? আসলে ওই রকম প্ল্যানে আমি একটা সিক্রেট ওপেন করে দিই। আমার সেই মোরগ সাকিব খান কিন্তু মারা গেছে, তো মারা যাওয়ার পরে আমি এটাকে একটা মাজার বানাইছি। তো মাজারটা বানানোর পরে দেখলাম, মানে টোটাল সেই লাল শালু কনসেপ্ট আর কি, গ্রাম এরিয়া, 2জন খাদেম অলরেডি নিজে খাদেম হয়ে গেল। মারা গেছে মানে কি তাকে জবাই করে খায়? না, মরে গেছে সে, মানে সে বার্ধক্যজনিত কারণে মারা গেছে। আচ্ছা, তো মারা যাওয়ার পরে আমি তাকে একটা সাইডে একটা লিচু গাছের নিচে একটা মাজার বানাইছি। আমি সময় পাইনি, এই জন্য একটু সুন্দর করে গুছাবো আর কি, নিশান টিশান দিব।
মানুষের মধ্যে যে কুসংস্কার ধর্ম নিয়ে ঘোরামি এখনো বাংলাদেশে কি পরিমাণে রয়ে গেছে, আমি এটার একটা টেস্ট করতে চাচ্ছিলাম এই জায়গায়। তো আমি এখন পর্যন্ত এফোর্ট দেওয়া শুরু করি নাই। অলরেডি দেখলাম 2 জন স্বঘোষিত খাদেম ওখানে চলে আসছে, তারা লাল চালু টালু পেঁচাইছে, 2-3 হাজার টাকা মনে উঠে ফেলছে, এর মধ্যে মানুষ মানত টানত করা শুরু করছে। আমি এটার নাম দিচ্ছি মোরগ শাহ বাবার মাজারে। আচ্ছা, তো এটা নিয়ে আমার একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে। তো কে জানে এখানে মেলা হয়েও যেতে পারে। হ্যাঁ সেটা তো, হ্যাঁ ওই যে গল্পের ঘরের এরিয়াতে তো এটা করা। হ্যাঁ তো ওই যে সেটা তো আবার একটা আপনি অন্য কেতে চলে গেলেন। কিন্তু কালচারাল মেলা যেরকম, যেমন ধরেন যে ওখানে বাউল গান হইতেছে বা লোকজন গিয়ে সেখানে এক্সিবিশন করতেছে, ওই ধরনের কোনো, হ্যাঁ এরকম একটা প্ল্যান আমার সামনে আছে। আরেকটু গুছাইতে হবে আমাকে, আরেকটু জায়গা লাগবে, আরেকটু, এটা তো আমার আসলে ওয়ার্ক প্লেসের পাশেই, এটাকে একটু আইসোলেটেড করে দিতে হবে আর কি। আমার এরকম ইচ্ছা আছে। আমার বেসিক্যালি ইচ্ছাটা আমি আপনাকে বলি, ধরেন আপনি ছবি আঁকেন, আপনি আমার এখানে চলে যাবেন, 1-2 দিন থাকবেন, ছবি আঁকবেন, মনের আনন্দে থাকবেন। তো তারপরে ধরেন ছোট গানের আসর, আপনি গান গাইতে পছন্দ করেন, ধরেন 3 দিন ধরে আমি আপনার এই গল্প ঘরে বসে বসে মানুষের ইন্টারভিউ করতেছি, ওইরকম তো করা যাবে না? হ্যাঁ করা যেতেই পারে। বিভিন্ন লোকজন এসে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে 3 দিন ধরে। হ্যাঁ হতেই পারে। মানে বলতেছিলাম, মানে ওইরকম, মানে আপনার এই যে এরকম একটা ফ্যান্টাস্টিক জিনিস বানাইছেন, ফলে আইডিয়া হিসেবে তো ঠিক আছে, বাট ওইটার সাথে কিছু ক্রেজিনেস যোগ করলে মানে লেখার রিসোর্স বা ম্যাটেরিয়াল হয়তো আরো বেশি বাড়বে না। ওরকম কিছু ধরেন, আবার আমি খুব আমার প্রাইভেসি নষ্টও করবো না। না প্রাইভেসি মানে আমি এটা কখনোই পাবলিক করবো না। এটা হচ্ছে এরকম ধরেন আপনি ক্রিয়েটিভ জায়গা, ক্রিয়েটিভিটির জায়গা থেকে ধরেন আপনি গান গাইতে পছন্দ করেন, আপনি একদিন আসলেন, আপনার কিছু ফ্রেন্ড সার্কেল গেল, আমার কিছু বন্ধু বান্ধব গেল, আমরা একটা গানের আসর করলাম, হয় কিন্তু আমার এখানে এরকম। হ্যাঁ মানে আমি বেসিক্যালি ওইটাই জানতে চাইছি। আমি বলি নাই যে এখানে হচ্ছে টুরিস্ট আসবে 20 টাকা টিকিট দিয়ে ঢুকবে, ওইরকম কিছু না। বাট ওই যে মানে এরকম একটা কালচারাল হেরিটেজ টাইপ কিছু একটা, হ্যাঁ ওরকম একটা প্ল্যান আছে সামনে। আচ্ছা, সো ইয়েদের মানে রাইটারদের তো কোনো রিটায়ারমেন্ট নাই, বাট যারা হচ্ছে ব্যবসা ট্যাবসা করে তারা মাঝে মাঝে আবার রিটায়ারমেন্ট প্ল্যান করে। আপনার এরকম কোনো রিটায়ারমেন্ট প্ল্যান আছে নাকি আপনি করতে চান? মানে আমার রিটায়ারমেন্ট প্ল্যান নেই। আচ্ছা, যতদিন কাজ করতে পারি কাজ করব। আচ্ছা, তাহলে যদি আপনার বই লেখার জায়গায় আসে, আপনি তো ওই একটা উচ্চবিত্ত একটা ফিকশন লিখতেছেন যেটা আগামী মেলায় আসবে, সো এরকম আপনার কোনো বইয়ের কোনো টার্গেট আছে জীবনে এতগুলো বই লিখতে চান, বই ধরনের কোনো কিছু? আমার আসলে বেসিক্যালি বই বের করার ইচ্ছাই ছিল না। আমার একটা কবিতার বই হয়তো বের করার ইচ্ছা ছিল, তাও আরও সময় নিতে হবে, কারণ একটা কবিতার বই বের করতে যে কটা কোয়ালিটি কবিতা লাগে আমার সেখানে নাই। আমি সেক্ষেত্রে আমি মানে তুলনা করতেছি না ব্যাপারটা। হেলাল হাফিজের কবিতার বই কয়টা? একটা বের করলো, তারপরে অনেক বছর পরে একটা দিয়ে কিন্তু সারা জীবন চলতেছে। তো আমার কবিতার জায়গাটা হচ্ছে এরকম, এটাও কোনো প্রোডাক্ট না, এটা বিক্রি করার জায়গা না, এটা আমার ইমোশন, এটা আমার স্বপ্ন, এটা আমার প্যাশন। তো কবিতা নিয়ে আমার একটা বই করার ইচ্ছা ছিল, আর এই বইটা ধরেন করে ফেলছি আর কি। করে ফেলা না কেউ, এরকম করে ফেলা একটা বই। আমার বই নিয়ে ওরকম কোনো স্বপ্ন নাই যে আমার 50টা বই হইতে হবে, 20টা বই হইতে হবে। তবে আমি কবিতার বই একটা হয়তো করবার একটু সময় নিয়ে। আচ্ছা, সো তার মানে আপনি আসলে মনে মনে একজন কবি আসলে? না এটা ধরেন হ্যাঁ বলা যেতে পারে, আবার ধৃষ্টতাও হয়ে যায়। আমি পছন্দ করি ব্যাপারটা, ধৃষ্টতা হয়ে যায় এই জন্য যে ওই যে বাম ঘরানার কিছু বিষয় তো এখানে রয়ে গেছে। মানে ধৃষ্টতা কেন হবে? মানে হচ্ছে যে আপনি যদি এখন ওই আমাদের পাঠ্যবইয়ের মতো মিলানো ছন্দে কবিতা লেখেন, সেটা কবিতা হবে না। মুক্ত গদ্যে ওইভাবে অ্যাবস্ট্রাক্ট স্টাইলে কবিতা লিখলে সেটা কবিতা হবে, ওই সমস্ত কারণে না আমি তো এটা বিশ্বাসই করি না, কোনো গ্রামারই তো না। তাহলে আপনি মনে প্রাণে একজন কবি, এই কথার মধ্যে আসলে ঠিক ধৃষ্টতা কোথায়? নাকি আপনার টাকা পয়সা হয়ে গেছে বলে হচ্ছে? না আমার যে খুব বেশি টাকা পয়সা হয়ে গেছে তাও কিন্তু না, খুব বেশি। তারপরে ধরেন আমি যতটুকু যে স্ট্যান্ডার্ড ধরেন এই যে মাসরুর আরিফিন যেরকম এই কি বলে সিটি ব্যাংকের এমডি হওয়ার কারণে তার রাইটিং নিয়ে সবসময় এক ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়ে। সো মানে আপনি কবি, এই মনে প্রাণে কবি, এই স্টেটমেন্টটাতে আসলে মানে আড়ষ্টতার পয়েন্টটা কোথায়? আড়ষ্টতার পয়েন্টটা হচ্ছে কি, মানে চর্চাটা আমি আমার মতো করে করতে পারি না। কবিতা কিন্তু একটা চর্চার ব্যাপার। হ্যাঁ হয়তো আপনি সারা জীবনে একটা কবিতা লিখছেন, সমস্যা কি? হ্যাঁ না সমস্যা নাই, এখানে কিছু ক্রেভিং কাজ করে আসলে, এখানে ওই যে ওই শূন্যতাটা কাজ করে। একটা জিনিস অল্প কথায় বুঝায় দেয়, কবিতা তো আর গদ্যের মতো অনেক ডিটেইলে যাওয়া যায় না, এটার জন্য অনেক ভাবতে হয়। আমি আপনার ভাবনাটা আপনার মতো করে আমি ভাবার চেষ্টা করি, বা একটা লাইনেরই 10 রকম ব্যাখ্যা 10 জন পাঠকের কাছে হইতে পারে।
কবিতার বিষয়টা চর্চার ব্যাপার এবং এটা সাংঘাতিক লালন করার ব্যাপার। তো এই লালন করার জায়গাটা থেকে আমার স্কোপ হয় না, আমার প্রফেশনালের ব্যস্ততার কারণেই হয় না, বা অনেক কিছুর সাথে আমি জড়িত এগুলোর জন্যই হয় না। আমার কবিতা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা আছে, আর রিটায়ারমেন্টের কথা যদি হয়তো একসময় যদি ব্যস্ততা কমে আমি আসলে কবিতা নিয়েই কাজ করব, যদি কখনো কমে। আমার বাবার এখনো কমে নেই। হ্যাঁ, মানে প্রোডাক্টিভিটির এটা একটা প্যারাডক্সের মতো। প্রোডাক্টিভিটি আসলে হয় না, মানে একজন মানুষ কখনো ফিল করতে পারে না যে সে আর আগের মতো প্রোডাক্টিভ নাই, না হলে মানুষ তো হইতো না। তাকে হচ্ছে প্রকৃতি এক সময় পুশ করে সরাইয়া দেয়। হ্যাঁ, যখন আপনি হয়তো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন তখন হয়তো আপনি করবেন যে আর সম্ভব না, এছাড়া মনে হয় না যে সেটা হবে, উচিত না। মানে আলটিমেটলি কতক্ষণ বিশ্রাম নেওয়া যায়? না যায় না তো। আমি মাঝে মাঝে যে চেষ্টা করি যে আজকে যাবো না আমাকে, আমি দুপুর 12টার পর আর বাসায় থাকতে পারি না, এই অস্থিরতা শুরু হয়ে যায় আর কি। আচ্ছা, এমনি আমি প্রচন্ড অস্থির মানুষ, এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না। ওকে। সো গল্পের ঘরের কি এরকম কোনো ফ্র্যাঞ্চাইজি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, যে নারায়ণগঞ্জে একটা হলো, না 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 না, ইয়েতে একটা হলো, এই চট্টগ্রামে একটা হলো, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই? ওকে। এবং এটাকে কখনো কমার্শিয়ালি নিয়ে যাওয়ার ইচ্ছাও নাই, এটাকে আরেকটু গোছানোর ইচ্ছা আছে। আমার জায়গাটা হচ্ছে স্পেসটা থাকবে, আপনি লিখতে আপনার একটা ভালো একটা জায়গা দরকার। ধরেন আপনার সাথে আমার পরিচয় আছে, আপনি একটা ফোন দিবেন যে আমি আপনার ওখানে গিয়ে 2 দিন একটু থাকি। না, আমি সত্যি সত্যি যাবো আপনার ওখানে, এই কি বলে আগস্টের আগেই আপনার ওখানে একবার যাব ইনশাআল্লাহ। ওকে। সো আমরা যে চার্মিংনেস বিষয়ে কথা বলতেছিলাম, সো এই যে আশপাশে এখন এই হাসি খুশি ফেসের লোক কম দেখা যায়, সব হচ্ছে গ্লুমি ফেস। সো মানুষের এত গ্লুমিনেসের কারণটা কি? এটা কি কি বলে কালেকটিভ কারণ, নাকি প্রত্যেকটা কারণ আসলে ব্যক্তিগত? মানুষ এত গ্লুমি কেন? মানুষ স্যাটিসফাইড না কোনো কিছুতেই। আমি ইদানিং যেটা দেখতে পাচ্ছি, আমিও তো এই সোসাইটির একটা অংশ, মানুষ কোনো কিছুতে খুশি না। মানুষের তৃপ্তি জিনিসটা পাচ্ছে নাই, মানুষ কোনো কিছু তৃপ্তি পায় না, অস্থির। কিন্তু কেন অস্থির সেটাও আবার সে জানে না, কি জানি খোঁজে, কিন্তু কি খোঁজে সেটাও জানে না, আবার খুঁজেও পায় না। এই অস্থিরতা থেকে মানুষের মধ্যে আসলে ফ্রাস্ট্রেশন গুলা কাজ করে। মানুষ কোনো কিছুতে তৃপ্তি পায় না, খুশি না। যখন ছোট ছিলাম তখন আশপাশে দরিদ্র মানুষ দেখছি, অভাবী মানুষ দেখছি, বাট চেহারার মধ্যে একটা স্মাইলিং ব্যাপার ছিল। এখন তো অনেক ধনী মানুষ দেখি, মধ্যবিত্ত মানুষ দেখি, ইয়াং পিপলও, মানে সেই স্মাইলিং ফেসটা, মানুষের প্রচন্ড ডিমান্ড মানুষের মধ্যে স্মাইলিং ফেস নাই, মানুষের মধ্যে প্রচন্ড ডিমান্ড ক্রিয়েট হয়েছে। মানুষের অনেক কিছু লাগে এখন। আপনার ছোটবেলায় কয় জোড়া জুতা ছিল বলেন তো? দারিদ্রের মধ্যে মানুষ এক জোড়া ছিল। ওইটা পরে আমরা স্কুলে যাইতাম, ওইটা পরে আবার বেড়াইতে যাইতাম, আবার ওইটারে চক দিয়ে নিজেরা পরিষ্কার করতাম। এখন আপনার কয় জোড়া জুতা? এখনো খুব বেশি বাড়ে নেই, ধরেন 2 জোড়া 5 জোড়া। ডিমান্ডটাও কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট হয়েছে। ওই এক জোড়া জুতার আমলে আপনি যে আনন্দে ছিলেন এখন ওই আনন্দে নাই। মানুষের চাওয়ার কোনো শেষ নাই, মানুষ কেন জানি স্যাটিসফাইড না, খুব অস্থির। তো মানুষ যদি আসলে চিন্তা করে দেখে যে আসলে খুব বেশি কিছু কি লাগে একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য, খুব বেশি কিছু। এখন ধরেন ওই যে আবার ওই আপনার ওই কোশ্চেনে আসবেন যে আপনি একটা জায়গায় আছেন বলে কিন্তু এই কথাটা বলতে পারতেছেন, বিষয়টা আসলে তা না। খুব বেশি কিছু কিন্তু লাগে না, খুব বেশি কিছু লাগে না। এখন ধরেন এখানে আবার আমাদের এই ডিমান্ডের কোনো শেষ নেই, আমরা খালি প্রচণ্ড পাওয়ার আকাঙ্ক্ষা, অনেক কিছু পাইতে হবে, অনেক দামি রেস্টুরেন্টে খাইতে হবে, কক্সবাজার ইএমআইতে যায় মানুষ। খুব হাসলাম আমি, না এটা হাসি নাই, হাসলাম হচ্ছে ইএমআইতে ডিনার সেট বিক্রি করতেছে কোন একটা কোম্পানি। আরে ভাই, আমার ডিনার সেট ইএমআইতে কেন কিনতে হবে? কাস্টমার আছে কিন্তু কিনতেছে কিন্তু মানুষ না কিনলে তো আর। হ্যাঁ, ওরা ইএমআই অফারটা করতো না যে আমি 10,000 টাকার একটা ডিনার সেট কিনবো, 1,000 টাকা করে 10 মাসে ফেরত দেবো। আমি আমার আগামী 10 মাসের স্যালারি থেকে 1,000 করে কিন্তু আজকে বিক্রি করে ফেলতেছি। মানুষ না কোনো কিছুতে খুশি না, তৃপ্তি পাচ্ছে না। এই তৃপ্তির জায়গাটা নিয়ে মানুষের আসলে ভাবা দরকার। এটার কারণ কি, যে আগে তো আমি হচ্ছে আমার সর্বোচ্চ আমার পাশের বাসার ছেলেটাকে দেখতে পারতাম আর আমার কিছু বন্ধু বান্ধবকে দেখতে পারতাম। এখন তো ফেসবুকের কল্যাণে প্রচুর স্যাম্পল আমার সামনে আসে। এক্স্যাক্টলি এই ডিমান্ড ক্রিয়েট হওয়ার পেছনে এই এখন ইরাকের বাচ্চা লাইফস্টাইল আমি পালন করতে পারবো না। দুবাইয়ের যুবরাজ যে বাঘের বাচ্চা সোনার শিকলে বাইরে, হ্যাঁ, যে কিছুদিন আগে মুকেশ আম্বানি না কার ছেলের বিয়ে, হ্যাঁ একটা বিয়ে হলো, মানে বাংলার ঘরে ঘরে উত্তেজনা। আমি এরকম একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে আজকে বাংলার ঘরে ঘরে উত্তেজনা। তো এই যে মানুষ দেখতেছে, মানুষের মধ্যে কি অবচেতন মনে এই ডিমান্ডটা ক্রিয়েট হতো। আমি এরকম একটা লেহেঙ্গা পরতে পারতাম, আমার ছেলের বিয়েতে এরকম শাহরুখ খান এসে নাচতো। ডিমান্ডের তো শেষ নাই, মানুষ এই জন্য স্যাটিসফাইড না। আসলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমি আজকে iPhone 16 এর জন্য আমার ক্রেভিং হচ্ছে, কিন্তু যা আছে তা দিয়ে কিন্তু চলতেছে।
তো যেহেতু আমি আমার ডিমান্ডের শেষ করতে পারতেছি না, আমি কিভাবে আনন্দ পাবো? আচ্ছা, এই জায়গাটাতে আমরা মারাত্মক একটা হুমকিতে আছি, আমি বলবো যে মানসিক হুমকিতে আছি। আর আমরা পেট ব্যথা হলে ডাক্তারের কাছে যাই, মাথা ব্যথা হলেও ডাক্তারের কাছে যাই। আমরা আমাদের শরীরের চিন্তা করি, ওষুধ খাই, মনের চিন্তা করি না। আমরা আমাদের মানসিক স্বাস্থ্য লালন করি না, হ্যাঁ মানে যত্ন করি না। এত গ্লুমি ফেস দেখাটা এটা হতাশাজনক। হ্যাঁ, এটা হতাশাজনক। এবং এর জন্য অন্যতম দায়ী হচ্ছে আমাদের প্রচন্ড ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের লাগবে, আরো চাই। আমি আপনার সাথে বসে গল্প করে মজা পাচ্ছি না, আমার ইচ্ছা করতেছে বিল গেটসের সাথে গল্প করতে। কারণ একটু আগে দেখছি সে আরেকজনের সাথে ইন্টারভিউ করতেছে। তো আসলে ডিমান্ডের তো শেষ নাই। মানুষ যদি তার অবস্থানটাকে বুঝতে পারে, অল্পতে খুশি হইতে পারে। মানুষ কিন্তু অল্পতে খুশি না, তাহলে এত গ্লুমি ফেস দেখতে হইতো না হয়তো। আচ্ছা, ওকে। সো আমার মনে হয় যে সবাই যদি ছোট ছোট একটা করে গল্পের ঘর বানাইতে পারতো, তাইলে হয়তো তার একটা আলাদা একটা জগৎ তৈরি হতো। তো ঠিক আছে বাদশা ভাই, আপনার সাথে গল্প করতে করতে মেলা সময় চলে গেছে। আপনি বসে চা খান, আমি শো শেষ করি। হ্যাঁ, শিওর। জিনিসটা হচ্ছে ঘুড়ি ওড়ানোর মতো অনেকটা, মানে এটা আমার নিজের ফিলিং, যে যখন আপনি ঘুড়ি যত উপরে ওঠেন, সুতা আস্তে আস্তে ছাড়াইতে 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 কখন যে আকাশের একদম উপরে উঠে যায় টের পাওয়া যায় না। এরপর কখনো ঘুড়ি কেটে যায় আর একটার সাথে বাঁকারটা হয়ে যায়। সো গল্পে বিষয়টা অনেকটাই এই ঘুড়ি উড়ানোর মতো। সো এই বাদশাখারা দুপুর সাথে আমি আজকে যে আলাপটা করলাম, এই আলাপ থেকে আমার শেষ পর্যন্ত উপলব্ধি হলো যে এই যে গল্পের ঘর, যে ঘরটা, এখানে আমার যাইতে হবে আগস্টের আগে। আর এর বাইরে যেটা রিয়েলাইজেশন, যে আসলে এই লাইফকে যথাসম্ভব সিম্পল রাখা মানে আবার লতা পাতা খাওয়া বা সনের ঘরে থাকা সেরকম না। নিজের যে ক্যালিবার এবং ক্যাপাসিটি, সেই নিজের ক্যালিবার এবং ক্যাপাসিটি বুঝে সে অনুসারে আসলে প্রত্যাশা ঠিক রাখা। সো আমাদের মূল সমস্যা শেষ পর্যন্ত যেটা হয়, যে আমরা আমাদের ক্যালিবার এবং ক্যাপাসিটি না বুঝে আর একজনের ক্যালিবার এবং ক্যাপাসিটির সাপেক্ষে ঈর্ষায় ভুগে হীনমন্যতার মধ্যে থেকে শেষ পর্যন্ত একটা গ্লুমি জীবনযাপন করি, আমাদের স্মাইলিং ফেসগুলো হারায় যায় এবং শেষ পর্যন্ত আমরা আর চার্মিং থাকতে পারি না। সো আমার যেটা মনে হয় যে আমরা বেশি বেশি করে ঘুরে উড়াইলে হয়তোবা আমাদের গ্লুমিনেস কিছুটা হলেও কমবে। সো গল্পের ঘরে যাব, যখন যাই সেখানে নিয়ে আবার ফেসবুকে একটা পোস্ট বা স্টোরি লিখবো, সেটা দেখেন। তার আগ পর্যন্ত আমাদের যে গল্পটা হলো, এই গল্প শুনতে থাকেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।